মিস চাশমিশ, আপনি বাড়িওয়ালি, ভাড়াটিয়ার ঘরে অনুমতি ছাড়া মাঝরাতে আসছেন। এখন আমি চুমুটুমু খেয়ে বসলেই তো ধর্ষণের মামলা দিবেন। আয়াস দুষ্টু হাসি দিয়ে কথাটা বললেও পরেক্ষণেই সিদ্ধির অগ্নিঝরা চোখটার নেশায় ডুবে যায়। কিছু মানুষকে রাগলে মারাত্মক লাগে, সিদ্ধি হলো সেই ধরনের। সিদ্ধি রাগান্বিত দৃষ্টিতে আয়েশের দিকে একবার তাকালো, একবার আয়েশের ঘরটার দিকে। আয়েশ ভেবেছিল সিদ্ধি একা এসেছে, কিন্তু পরক্ষণেই খেয়াল করলো দরজার ওপাশে সিদ্ধির বাবা সায়ন সাহেবও দাঁড়িয়ে আছেন। যদিও সায়ন সাহেবের সাথে আয়াসের সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ, তবুও একটু আগে সিদ্ধিকে বলা কথাটার জন্য লজ্জিত হয় আয়াস। আয়েশ সাহেব, প্রথম থেকেই আমি আপনাকে এই চিলেকোঠা ঘরটাতে থাকতে দেওয়ার বিরুদ্ধে ছিলাম, তবুও থাকতে দেওয়া হয়েছে। তার মানে এই না যে আপনি ছাদে বসে যা ইচ্ছে তাই করবেন। আমি করেছিটা কি? আপনার রুমের জানালার কাছে আমি সিগারেট পেয়েছি, তার চেয়েও বড় কথা আপনি আমার গাছ থেকে ফুল ছিঁড়েছেন। এসবের কোনো প্রমাণ আছে? আমি স্বচক্ষে দেখেছি। আমিও সচক্ষে আপনাকে সিগারেট খেতে দেখেছি মিস চাশমিশ, কিন্তু কাউকে বলিনি, কারণ প্রমাণ নেই। বাবা, তুমি কিছু বলবে না এই ছেলেটাকে? সিদ্ধির কথা শুনে সায়ন সাহেব আমতা আমতা করতে লাগলেন। অনেক দ্বিধা সংকোচের পর বললেন, ছোটখাটো ভুল করেছে, মাফ করলাম, পরের বার কিছু হলে দেখবো। নিজের বাবার কথা শুনে বেশ রেগে গেলেন সিদ্ধি। সে ছেলেটাকে বাড়ি থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর তার বাবা কিনা ছেলেটাকে কিছুই বলল না। সায়ন সাহেব হাসতে হাসতে চলে গেলেন। তোমায় আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো আয়েশ সাহেব। কথাটা বলেই আয়েশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল সিদ্ধি। আয়াস হাসলো, মনে মনে বলল, বাড়ি থেকে বের করতে গিয়ে মনে না ঠাই দিয়ে ফেলেন মিস চাশমিশ। ভোরবেলা থেকেই প্রচুর ব্যস্ততা সিদ্ধির। মা মারা গেছেন 4 বছর হলো। এই 4 বছরে নিজেকে আর বাবাকে নিয়েই তার নতুন জগতের সৃষ্টি। সকালবেলা বাবাকে খাইয়ে নিজে খেয়ে তারপর কলেজে যায়। এখন অবশ্য আয়াস ছেলেটার জন্যও রান্না করতে হয়। রান্না করতে সিদ্ধির কোনো আপত্তি নেই, কিন্তু আয়াস ছেলেটার সব কিছুতে আপত্তি। চায়ে চিনি খাবে না, কফিতে চিনি বেশি, তরকারিতে ঝাল সহ্য হবে না, আবার লাউ দিয়ে মিষ্টি তরকারিও খাবে না। সিদ্ধির মাঝে মাঝে ইচ্ছে হয় আয়াসকে করলা বেগুন পটল একসাথে ভেজে বেশি করে ঝাল লবণ দিয়ে মেখে ভর্তা করে খাওয়াতে। আয়াস এসব খেতে চায় না। 1 মাস হলো বাড়িতে থাকে, অথচ ভাবটা এমন যেন যুগ যুগান্তরের সম্পর্ক। আয়াস নিচে নামলো। নীল রঙের শার্টটার উপর মেডিকেলের সাদা অ্যাপ্রন। যে ছেলেটা 1 বছর ডাক্তার হবে, সে কিনা এই সামান্য দোতলা বাড়িতে এক ঘর নিয়ে থাকছে। ভাবতেই মাঝে মাঝে রহস্যের উকি দেয় সিদ্ধির মনে, তবে পাত্তা দেয় না। এই যে চাশমিশ, খাবার দেন তো, লেট হচ্ছে। আমি কি আপনার বউ নাকি? অর্ডার করেন। কোন সাহসে? আপনাকে আমি নাস্তা দিব না, নিজে বানিয়ে খান। উফ সিদ্ধি প্লিজ, আমার এক্সাম আছে আজ, আর আমি না খেয়ে থাকতে পারি না, তাড়াতাড়ি দেন। বাইরে খান যান, টাকার তো অভাব নেই। আমার হাতের রান্না খাওয়ার যোগ্যতা আপনার নেই। সিদ্ধি যদিও ইয়ার্কি করে বলেছিল, তবে কথাটা শোনা মাত্র আয়াস উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। একটু পর শাহিন সাহেব নিচে নামলেন। আয়েশের কথা জিজ্ঞেস করলে সিদ্ধি কিছু বলল না। অফিসের কাজের চাপ থাকায় তাড়াহুড়ো করে তিনিও বেরিয়ে গেলেন। সিদ্ধির আর মন চাইল না খেতে। কেন যেন তার মন পড়ে আছে সকালবেলা আয়েশকে বলে কথাগুলোর উপর। কলেজে আর যাওয়া হলো না সিদ্ধির। ঘরদোর পরিষ্কার করে চিলেকোঠার ঘর চারপাশটা পরিষ্কার করলো সে। বেশ অনেকটা সময় ছাদে কাটালো। ঘড়িতে বাজে 12:56, অথচ আয়াস তো 12টার মধ্যেই বাড়ি চলে আসে। আজ হঠাৎ এত দেরি? 2টো পেরোয়, আয়াস আসে না। বাধ্য হয়ে আয়াসের নাম্বারে কল নেয় সিদ্ধি। পরেক্ষণেই মনে হয়, আমার কি বাধ্যবাধকতা ওকে কল দিব? যা ইচ্ছে করুক। অনেকক্ষণ বসে থাকার পর তার আর কোনো কিছুতে মন বসে না। আয়াস বাড়িতে থাকলে দুজনের অকারণে ঝগড়ার কারণে সময়টা বেশ ভালোই কাটে, কিন্তু আজ যেন সময় কিছুতেই কাটছে না। আয়াসের অনুপস্থিতি ব্যথিত করছে সিদ্ধির মনকে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই আয়াস আসে। আয়াসের সাথে একজন মেয়ে আসে। মেয়েটা আয়াসকে দরজা অবধি ছেড়ে দিয়ে খেয়াল রাখতে বলেই চলে যায়। মেয়েটাকে দেখে অজ্ঞতা কারণে সিদ্ধির মন খারাপ হয়ে যায়, রাগের মাত্রা তীব্র হয়। আয়াস ঘরে ঢুকেই বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিন শরীরের উপর দিয়ে যে ঝড় গেছে তা কেবল সেই জানে।
আয়েশের ইচ্ছে হলো সিদ্দিক একটু দেখবে। দরজা খুলেই সেই যে মেয়েটার ঘরে ঢুকেছে আর বেরোচ্ছেও না। কিন্তু এই মুহূর্তে উঠে সিদ্দিকে দেখতে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না আয়াস। রাত 10টার পর সায়ন সাহেব আসেন আয়াসের ঘরে। তাকে দেখেই আয়াস উঠতে ধরলেও ঠিকমতো উঠতে পারে না। আয়াস, আজ খেতে আসনি যে? আমি বাইরে থেকে খেয়ে আসছি আঙ্কেল। বন্ধু থেকে আঙ্কেল হয়ে গেছি? কি হলো কি আমার বন্ধুর? কিছু না আঙ্কেল, এই তো শরীর খারাপ ছিল। বুঝি না ভাবছো? আয়াস দেখো, সিদ্ধির কিছু মনে নেই, ওর উপর রাগ করো না তুমি। ওকে সব মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা তোমারই বাবা। শান সাহেব উঠে যেতেই আয়েশের মুখে হাসি ফুটে ওঠে, যেন বুকের উপর থেকে পাথর নামলো তার। আসলেই তো সিদ্ধির কিছুই মনে নেই। মনে থাকলে হয়তো সে এরকম করতো না। শাহিন সাহেব চলে যাওয়ার মিনিট 5 পর সিদ্ধি একটা প্লেটে হাতে আয়েশের ঘরে ঢুকলো। বাবার মুখে শুনলাম আপনার নাকি শরীর খারাপ। জি, আসলে না খেয়ে থাকতে পারি না, আর বাইরের খাবার সহ্য হয় না, সেই জন্যই খাবার নিয়ে এত বাছাবাছি করি। কথাটা জানালেই পারতেন। এখানে খাবার আছে, খেয়ে নিন। আমি তো খেয়ে এসেছি। বাইরের খাবার নাকি খান না? বান্ধবীর বাসায় খেয়েছি, তারপর ও আমায় ড্রপ করে গেছে। খাবার দিচ্ছি, খাওয়ার হলে খান, না হলে রেখে দিন। বলেই আয়েশের ঘর থেকে বেরিয়ে আসে সিদ্ধি। বান্ধবীর বাসায় খেয়ে এসছে তো রোজ ওখানেই খান, যান। আমাদের বাড়িতে কেন? রাগান্বিত স্বরে কথাটা বলার পর তার মনে হয় সে আসলে রাগ করছে কেন। আয়েশের উপর তো তার কোনো অধিকার নেই। যেখানে অধিকারই নেই সেখানে অভিমানের প্রত্যাশা কেন? স্কুল লাইফটা তখন শেষের দিকে। হাত বাড়ালেই কলেজের পথ, পা বাড়ালেই চৌখাটে কদম। তখন কেবলমাত্র পরীক্ষা নামক কেন্দ্রবিন্দুতে আটকে ছিল আয়াসের সামনে এগোনোর পথটা। এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। আয়েশের জীবনে আগমন ঘটল 2 বিনুনিওয়ালা চিকন ফ্রেমের চশমা পরা এক মেয়ে। আয়েশের জীবন থমকে দাঁড়ালো। থমকে গেল সময়। টেনে পড়া আয়াস প্রেমে পড়ল এক 4-এর বাচ্চা মেয়ের প্রেমে। মেয়েটার লম্বা চুলের মায়ায় বেঁধে ফেলল সে আয়াসকে। আয়াস না পারছিল সামনে এগোতে, আর না পারছিল পিছনে ফিরতে। হাতে সময় ছিল মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে পিচ্ছিটাকে তার মনের কথা জানাতেই হবে। আয়াস চেষ্টা করে বারবার কি করে মেয়েটাকে নিজের মনের কথা জানানো যায়। ব্যর্থ চেষ্টা। 4-এর বাচ্চা কি আর তখন ভালোবাসার অনুভূতি বুঝতে শিখেছে? যে মেয়েটাকে তখন তার মা আদর করে খাইয়ে দেয়, সে কি করে বুঝবে তার জন্য কোনো একজনের নাওয়া খাওয়া মাথায় উঠেছে? দিন যত যেতে লাগলো ততই পিচ্ছিটার প্রতি আয়েশের অনুভূতি প্রখর হতে লাগলো। প্রথম দেখায় সেই ভালোবাসার অনুভূতিটা কয়েক গুণ হয়ে ধরা দিতে থাকলো আয়েশের মনে। এই অনুভূতির শিকলে জড়িয়ে ছাত্র জীবনের প্রথম বড় ধরনের ভুলটা করে ফেলল আয়াস। সকলকে লুকিয়ে ওই পিচ্ছির জন্য জমানো নিজের অনুভূতিগুলো লিপিবদ্ধ করলো, কিন্তু সুযোগ হচ্ছিল না চিরকুটটা মেয়েটাকে দেওয়ার। একদিন সুযোগ বুঝে মেয়েটার পিছু নিল সে। কিছুদূর যেতেই মেয়েটাকে ডাকলো। পিচ্ছি মেয়েটা আয়াসের ডাক শুনে পিছু ফিরতেই আয়াস চিরকুটটা মেয়েটার হাতে দিয়ে দৌড়ে চলে গেল। আয়াস ধরেই নিয়েছিল সে তার মনের কথাটা নিরাপদে জানাতে পেরেছে মেয়েটাকে, কিন্তু না। মেয়েটার হাতে আয়াসের এই চিরকুট ধরিয়ে দেওয়ার প্রত্যক্ষ সাক্ষী ছিল আরেকজন ব্যক্তি, আয়াসের বাবা, স্কুল মাস্টার রফিক উদ্দিন। রফিক উদ্দিন সাহেব আয়াসের গালে সজোরে থাপ্পড় বসিয়ে বললেন, তোর লজ্জা করলো না ক্লাস 4-এ একটা বাচ্চা মেয়েকে উত্ত্যক্ত করতে? আয়াস কিছুই বলল না। বলার মতো মুখ নেই তার। আসলেই তো সে ভুল করে ফেলেছে। তার উচিত ছিল ধৈর্য ধরে উপযুক্ত সময় অপেক্ষা করা। এই যে ভাড়াটিয়া সাহেব, শুনুন। সিদ্ধির ডাকে ঘোর কাটলো আয়াসের। মুস্কি হেসে বলে উঠল, জি বলেন মিস বাড়িওয়ালি। আয়াসের কথা শুনে সিদ্ধির থ্রোটেও অকারণে হাসি ফুটে উঠল। কি জন্য ডাকছিলেন বলুন? আসলে আয়েশ সাহেব, আমি দুঃখিত। খাবারের ক্ষেত্রে বাছবিচার বিষয়টা আমার তেমন পছন্দ না, তাই খাল একটু বেশি রুট ব্যবহার করে ফেলেছিলাম, সরি। হায় আল্লাহ, এ কি দেখছি আমি কি স্বপ্ন দেখছি? ঢং একটু কম করা যায় না? আরেকবার বলবেন প্লিজ, আমার না খুব খুশি খুশি লাগছে। আয়াসের মুখে বাক্যটা শুনে ভ্রু কুঁচকায় সিদ্ধি। মনে হয় বাক্যটা সে আগেও শুনেছে। খুব সম্ভবত আয়াসের মুখেই শুনেছে, কিন্তু সেটা কিভাবে? আয়াস তো এলোই মাত্র 1 মাস হলো, আর এই 1 মাসে তো আয়াস এমন কোনো কথাই বলেনি সিদ্ধিকে। বিষয়টা বেশ ভাবাতে থাকে তাকে।
সিদ্ধিকে অন্যমনস্ক দেখে আয়াসের মাথায় দুষ্টুমি ভর করে। সিদ্ধির চুল ধরে টান দেয় আয়াস। সামান্য ব্যথা পেয়ে সিদ্ধির ভোর কেটে যায়। আয়াসের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই আয়াস সিদ্ধিকে মনে করিয়ে দিল, তুমি কিন্তু সরি বলতে এসেছো, তাই তোমার কিন্তু আবার রাগ করা যাবে না। সিদ্ধি ভেবাচাকা খেয়ে যায় এ কথায়। তাহলে তুমি আর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে না। চেষ্টা তো চলবেই। তোমায় 3 মাসের মধ্যে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। বেট, জিতলে কি দেবেন? তুমি জিতলে আমি আর কোনোদিন তোমায় মুখ দেখাবো না, আর আমি জিতলে কি চান বলেন? একটা সন্ধে আমার সঙ্গে 1 কাপ কফি উইথ সুগার। আমি কফি খাই না। ট্রাই তো করতেই পারেন মিস চাশমিশ। জিতে দেখার আগে মুচকি এসে চলে গেল সিদ্ধি। আয়াস আনমনে চুলে হাত ঘুরাতে ঘুরাতে হাসতে লাগলো। রাতের আকাশ তারায় ভরপুর। সিদ্ধি পায়ের নপুরের শব্দে ধীরে ধীরে মৃদু হচ্ছে। সে শব্দের মাদকতায় নিজেকে বিলীন হতে দেখেছে আয়াস। জীবনের সবটুকু প্রশান্তি বুঝি এই মেয়েটার বাহুডোরেই আবদ্ধ। রফিক উদ্দিন সাহেব বিজ্ঞ স্কুল মাস্টার। তিনি জানেন চাইলেই আয়াসের মন থেকে এখন মেয়েটাকে বের করা সম্ভব না। উল্টে মেয়েটার জন্য আয়াসের ভবিষ্যতে প্রভাব পড়বে। এর চেয়ে না হয় ওদের সম্পর্কটাকে হালাল করা হোক। তিনি মেয়ের বাবার সাথে কথা বলতে গেলেন। সায়ন সাহেব প্রথম বেশ কটাক্ষভাবেই রফিক উদ্দিন সাহেবকে মানা করলেও রফিক উদ্দিন সাহেব তাদের বিষয়টা বোঝায়। অতঃপর সায়ন সাহেব এবং তার স্ত্রী সুভা বেগম ঠিক করেন আয়েশার সাথেই সিদ্ধির বিয়ে দেওয়া হবে। রফিক উদ্দিন সাহেব কাবিন করিয়ে রাখতে চান, কিন্তু এইটুকু বয়সে একটা 4 বাচ্চা মেয়ের বিয়ের কাবিন করানো সহজ কথা নয়। বাল্যবিবাহের কেস তো থাকেই, তাছাড়াও গ্রামাঞ্চলে সায়ন সাহেবের শত্রুর অভাব নেই। ব্যবসার কারণে বেশ অনেকটাই শত্রু কামিয়ে ফেলেছেন তিনি। অবশেষে অনেকটা লুকিয়ে লুকিয়ে আয়াশা সিদ্ধির কাবিন করানো হয়। সিদ্ধির অবশ্য তখন কিছু না বুঝলেও এটুকু বুঝেছিল এই আয়াস নামক ছেলেটা তাকে ভালোবাসে। বুঝতে বুঝতেই বাকি 3টা মাস চলে গেল। আয়াস পরীক্ষা দিল, অ্যাডমিশন হলো ঢাকার কলেজে। বাবার স্বপ্ন ছেলে ডাক্তার হবে, ঢাকার কলেজে তো পড়তেই হবে। শান সাহেবও আর আপত্তি করেননি। বাদ সেজেছিল সিদ্ধি। প্রায় কান্নাই করে ফেলেছিল মেয়েটা। তার কথা একটাই, আয়াস যদি তাকে ভালোবাসে তাহলে কেন রেখে যাচ্ছে। আয়াস বুঝিয়ে সুঝিয়ে চুপ করা সিদ্ধিকে। ফলাফলটা খুব সন্তোষজনক হয় না। পরবর্তীতে দিনগুলোতে হাসি খুশি সিদ্ধি মূর্ছে যায়, যেন সে একটা প্রিয় খেলার সঙ্গে হারিয়ে ফেলেছে। আয়াস সময় পেলেই সিদ্ধির সাথে কথা বলে, কিন্তু সামনে সিদ্ধির বোর্ড পরীক্ষা। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কথাবার্তা কমিয়ে আনা হয়। দূরে বসে সিদ্ধির জন্য জমানো অনুভূতি আকাশের বুকে জড়িয়ে রাখে আয়াস। আর এ প্রান্তে বসে বইয়ের পৃষ্ঠাগুলো নিজের আর আয়াসের নামে ভরে ফেলে সিদ্ধি। যে মেয়েটা 1 বছর আগেও ভালোবাসার মানে বুঝতো না, সেও এখন একজনকে ভালোবাসে, এবং যাকে ভালোবাসে সে ব্যক্তিটা একান্তই তার। ভাবতেই লজ্জায় লাল হয়ে ওঠে সিদ্ধির গাল দুটো। আজানের ধ্বনি শুনতেই আয়াস কল্পনা থেকে বাস্তবে ফেরে। সে এখনো ছাদের এক কোণে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করতে করতে ভোর হয়ে গেছে। একেবারে নামাজ পড়ে সামান্য পড়াশুনো করে ঘুমোতে যায় আয়াস। সকাল 10টা পেরোয়। আয়াসকে ঘর থেকে বেরোতে না দেখে ভ্রু কুচকায় সিদ্ধি। পরেক্ষণেই তার মনে পড়ে আয়াসকে বাড়ি থেকে বের করার বাজি ধরেছে সে। কি করা যায় ভাবতে ভাবতেই সিদ্ধির মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সিদ্ধি পাশের দোকান থেকে একটা কাচের বোতল নিয়ে আসে। বোতলের শেপটা অনেকটা মদের বোতলের মতো। বোতলটা বাসায় এনে বোতলে শরবত ঢালে। তারপর বোলটাতে টাইগার ড্রিঙ্ক মেশানো স্মেল আনার জন্য কিছুক্ষণ ঝাঁকানোর পর সিদ্ধির ঠোঁটে ফুটে ওঠে শয়তানি হাসি। সায়ন সাহেব মদ জিনিসটা দু চোখে সহ্য করতে পারেন না। একবার কলেজ ফাংশনে সায়ন সাহেবকে শরবতের গ্লাসে মদ মিশিয়ে খাওয়ানোর জন্য তিনি দীর্ঘ 8 বছরের বন্ধুত্ব ভেঙেছেন। মদ জিনিসটা তিনি মাত্রাতিরিক্ত ঘৃণা করেন। আর এবার যদি তিনি আয়াসের ঘরে মদের বোতল পান, তাহলে তিনি নিশ্চিত রূপে আয়াসকে বাড়ি থেকে বের করেই ছাড়বেন। কথাটা ভাবতে ভাবতেই সিদ্ধির ঠোঁটে আবারও আগের শয়তানি হাসিটা ফুটে ওঠে। ঘুম ভাঙতে আয়াস লক্ষ্য করে বেলা হয়েছে অনেক, প্রায় 12টা নাগাদ বাজে। ঘুম থেকে উঠে গোসল করে সিদ্ধিকে খুঁজতে থাকে সে। পরেক্ষণে মনে পড়ে সিদ্ধি বোধহয় হয় কলেজে। আয়াসের খুব ইচ্ছে করে সিদ্ধিকে এক নজর দেখতে যাবে, কিন্তু সাহস হয়ে ওঠে না। মেয়েটা যে গুন্ডি হয়ে উঠেছে এখন। আগে কি সুন্দর লজ্জা পেত, লজ্জায় লাল হতো গাল দুটো। আর এখন খালি দিন রাত গুন্ডাগিরি, মারপিট আর রাগ।
সে তো সারাটাক্ষণ নাকের ডগায়। আয়াস বুঝে উঠতে পারে না নম্র ভদ্র সরল মেয়েটার হঠাৎ এমন পরিবর্তন কি করে হলো। শায়ান সাহেব হয়তো প্রতিবাদী মনোভাবটা শিখিয়েছেন, কিন্তু নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বেড়ানোটা যেন সিদ্ধির চরিত্রের বিপরীত। কলেজে মন বসছে না সিদ্ধির। বাড়িতে আজ একটা বড়সড় ঝড় উঠবে ভাবতেই তার মধ্যে রোমাঞ্চকর ভর করছে। একা একাই হাসছে সে। পাশ থেকে তানভি ফিসফিস করে বলে উঠল, এই কি রে, তুই হাসছিস কেন একা একা? জিনে ধরলো না কি? ব্যাস ঘটে গেল গন্ডগোল। সিদ্দিকে দু চোখে সহ্য করতে না পারা প্রফেসর রাহি চক ছুড়ে মারল ওদের দিকে। গেট লস্ট। কিন্তু ম্যাম, আমরা গল্প করছিলাম না। তোমার পুরো গ্রুপটা নিয়ে ক্লাস ছেড়ে বের হও। অযথা তর্ক করে না সিদ্ধি। গ্রুপের সবাই বের হয় ক্লাসের থেকে। অয়ন, তানভি, শ্রুতি, শ্রাবণ আর সিদ্ধি। গ্রুপে 3 জন মেয়ে 2 জন ছেলে। শ্রুতি মেয়েটা অনেকটা শান্ত স্বভাবের। তানভীর চঞ্চল আর উচ্ছৃঙ্খলতা তার রগে রগে বিরাজমান। অয়ন পড়াশোনায় বেশ ভালো, সুদর্শনও। গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং বান্দা হলো শ্রাবণ। তিনি এত গুরুত্বপূর্ণ হয়েছেন কেবলমাত্র ভুল সময়ে ভুলভাল প্রবাদ বাক্য ব্যবহারের কারণে। অথচ তার স্বপ্ন কিনা ভবিষ্যতে তিনি এসব প্রবাদ ব্যাকরণে সংযুক্ত করবেন। এই তানভীরের বাচ্চার জন্য এখন বাইরে রোদে বসে থাকা লাগবে। আমি কি করছি? কিছুই করো নাই তুমি, না? চুপ থাক শালা। সিদ্ধির রাগে গা জ্বলছে। এমন সময় শ্রাবণ বলে উঠল, আরে সমস্যা নেই তো, 1 মিলে করি কাজ, 10 মিলে ভুলি লাজ। সিদ্ধি রাগে কটমট করতে করতে শ্রাবণের দিকে তাকালো। ভয় পেয়ে বেচারা চুপ হয়ে গেল। আচমকা তানভীর চোখ পড়ল কলেজের গেটের দিকে। হা করে সেদিকে তাকিয়ে রইল সে। শ্রুতি আর সিদ্ধির সামনে হাতে ইশারা করে বলল, দেখ দেখ, ছেলেটা কি সুন্দর। আহা, আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গেছি। এই তোরা শর্ত। তানভীর ইশারা অনুযায়ী সামনে তাকাতেই গেটে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে আঁতকে ওঠে সিদ্ধি। আমাকে ওইখান থেকে ডেকে আনার মানে কি? আপনি কি বুঝতে পারছেন যে ওরা আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবছে? ভাবলে ক্ষতি কি মিস চাশমিস? আপনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। আপনার সাহস কি করে হয় আমার সাথে পাবলিক প্লেসে ফজলামি করার? এখানে 20 মিটার দূরত্বেও কেউ নেই। পাবলিক প্লেস তো দূরের কথা। আসলে বাসায় দম বন্ধ হয়ে আসছিল, ভাবলাম আপনার সাথে একটু ঘুরে আসি কোথাও থেকে। সিদ্ধির ইচ্ছে করছিল রাগের মাথায় আয়াসকে 2-4টে কথা শুনিয়ে দিতে, কিন্তু সিদ্ধিটা করলো না। সে চেষ্টা করেছে আয়াসকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে। সিদ্ধি মুচকি এসে বলল, আগামী 1 ঘন্টা এই রোদের মধ্যে এখানেই দাঁড়িয়ে থাকবেন। থাকতে পারলে আপনার সাথে ঘুরতে যাব। আয়াস মাথা নেড়ে সায় দিল। আয়াসকে রোদের মধ্যে দাঁড় করিয়ে সিদ্ধি নিজের বন্ধুদের কাছে ফেরত এলো। ততক্ষণে রোদের তাপে সবাই ক্যান্টিনে এসে বসেছে। সিদ্ধিকে আসতে দেখেই সবাই চা অর্ডার করে হাত পা ছেড়ে বসলো। তানভীর কিছুটা গোয়েন্দা দৃষ্টিতে তাকিয়ে আছে সিদ্ধির দিকে। সিদ্ধি বসতেই সে ঝটপট প্রশ্ন করে ফেলল, কি রে, ছেলেটা কে? মনে হইতেছে বহু তো ভাব তোর লাগে। তোরে তোর টেম্পো চালাচ্ছে মাম্মা, আর আমরা বলি হরতাল। জুতা চিনিস তুই? বাটার জুতা দিয়ে পিটাবো তোকে। আগে বল, ওই ছেলে তোর বয়ফ্রেন্ড কিনা? ধুর, ওই আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আর তাছাড়া ওই আমাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। বলিস কি? ছেলে কি করে রে? তোরা তো ওকালতি কিসের? চা আসছে, চুপচাপ খা। সবাই চুপচাপ চা খেতে থাকলেও সিদ্ধির মনে চলছে অন্য কিছু। সে বুঝতে চাইছে আদৌ কি আয়াস 1 ঘন্টা এই ভর দুপুরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে? আর যদি থাকেই, তাহলে সিদ্ধিকে আয়াসের সাথে ঘুরতে যেতে হবে। ঘুরতে যাওয়া ব্যাপার না, ঘোরার বাহানায় আয়াসকে আরেকবার ঝামেলায় ফেলতে পারলে সে খুশিই হবে। চা শেষ করে সবাই নিজেদের মধ্যে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল। আচমকা ক্যান্টিনে মোটামুটি হইচই পড়ে গেল। একটা ছেলে বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে কার যেন স্কেচ করছে। প্রথমত ছেলেটা সুদর্শন হওয়ায় মেয়েদের মাঝে কথাটা ছড়াতে সময় লাগেনি। সিদ্ধির কেন যেন মনে হচ্ছিল ছেলেটা আয়াসী। ক্যান্টিন থেকে বের হয়ে বাইরে আসতেই বুঝতে পারল যে সে যা ভেবেছিল তাই। সিদ্ধির এক ক্লাসমেট ক্যানভাসের দিকে তাকিয়ে আছে। বোধহয় সেই এনেছিল এটা। আয়াস এক মনে স্কেচ করে যাচ্ছে। স্কেচে কাজ যত এগোচ্ছে সিদ্ধির মনে ভয় তত বাড়ছে। কোনো এক অজানা কারণে বারবার হৃদস্পন্দনের গতি বাড়ছে। আয়াসের থেকে ধ্যান সরাতে তানভি আর শ্রুতির সাথে কথা বলার চেষ্টা করলো সিদ্ধি। তবে দুইজনই মনোযোগ দিয়ে আয়াসের করা স্কেচটা দেখছে। মন মেজাজ আরো খারাপ হয়ে গেল সিদ্ধির। তানভিকে জোরে একটা ধাক্কা দিয়ে বলল,
এই, তোরা আমার বান্ধবী নাকি ওর? কখন থেকে ডাকছি তোদের, জবাব দিচ্ছিস না কেন? চল তো, কলেজের ছাদে উঠবো একটু। তানভীর কোনো রকম ইশারায় বলল, তুই যা। ব্যাস এইটুকুই। তানভীর মনোযোগ আয়াসের স্কেচের দিকে। হওয়াটাই স্বাভাবিক, কেননা আয়াস যে স্কেচটা করেছে তা যে সিদ্ধির, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই সিদ্ধির বন্ধুদের। ওরা শুধু স্কেচটা শেষ হওয়ার অপেক্ষায় আছে, যেন সিদ্ধিকে জোর করতে পারে যে ছেলেটার স্কেচ কেন করলো। দেখো তাহমিদ, জোর করো না আমায়। আমার নিজস্ব কিছু সমস্যা আছে। তোমায় আমি আর কতবার বোঝাবো যে সিদ্ধির সাথে তোমার বিয়েটা হওয়া সম্ভব নয়। আমি বুঝবো না আঙ্কেল, আপনি যতই বোঝান না কেন, আমি আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ডের ছেলে। বিপদে আমার বাবা আপনাকে এত সাহায্য করেছে, তাদের সামান্য প্রতিদান আপনি দিতে পারছেন না? তুমি টাকার বদলে আমার মেয়েকে চাচ্ছ, সাহস তো কম না তোমার? না আঙ্কেল, ভুল বলছেন আপনি। আমি সিদ্ধিকে ভালোবাসি। ও বাসে না। আমি ওর সাথে কিছুটা সময় কাটালেই ও আমাকে ভালোবেসে ফেলবে, আমার বিশ্বাস। দেখো তাহমিদ, বোঝার চেষ্টা করো। সিদ্ধির বিয়ে ছোটবেলাতেই হয়ে গেছে। ওইটা কোনো বিয়ে ছিল না আঙ্কেল, ওইটা একটা পুতুল খেলা ছিল যা আপনারা সিদ্ধির সাথে খেলছেন। আমি আসছি। শায়ন সাহেব আর দাঁড়ালেন না। ভেবেছিলেন বন্ধুর অফিসের চাকরি করলে বন্ধুর সাথে সময়ও কাটানো যাবে, ব্যস্ততার খাতিরে মৃত স্ত্রীর স্মৃতিগুলিও আর তাড়া করে বেড়াবে না। কিন্তু বোধহয় সিদ্ধান্তটা ভুল ছিল। বন্ধুর চাকরি করতে গিয়ে তিনি নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিয়ে এগিয়ে গিয়েছেন। তাহমিদ ছেলে হিসেবে খারাপ না, কিন্তু আয়াসের চেয়ে যোগ্য কেউ নয় সিদ্ধির জন্য। কিন্তু তাহমিদকে আয়াসের কথা বললে সে আরো উগ্র হয়ে উঠবে। স্কেচ কেমন লাগলো বললেন না তো মিস চাশমিশ? ফালতু। আপনার এই কীর্তিকলাপের জন্য এখন সারা কলেজের রোটে যাবে আপনি আমার বয়ফ্রেন্ড আর আমি কিনা এখন আপনার সাথে বসে চা খাচ্ছি। বাহ, আমার কি দোষ? আপনি বেটে হারছেন, ঘুরতে তো হবেই এখন। পরের বেডটাও হারবেন, তারপর কফিও খাবেন আমার সাথে। জীবনেও না কফি খাওয়ার জিনিস হলো। আপনিই খান আপনার কফি। রাগে গা জ্বলছে সিদ্ধির। কেন যে এই ছেলেকে শর্ত দিয়ে গেছিল, এখন এই রাস্তায় দাঁড়িয়ে চা খেতে হচ্ছে, তাও এই ছেলের সাথে। চায়ের সমস্যা নেই, কিন্তু খেতে হচ্ছে আয়াসের সাথে, এটাই সমস্যা। দুপুরবেলা আকাশ রোদে ঝকমক করছিল, অথচ এখন মেঘ ডেকে আসছে। ভ্যাপসা গরমের পর বৃষ্টি আসার পূর্বাভাস এই ঘন কালো মেঘ। সিদ্ধির অবশ্য ভালোই লাগছে ঘুরে বেড়াতে। অনেকদিন হলো ঠিকমতো বাড়ি থেকে বের হয় না সে। আয়াসের সঙ্গে এখন আর মোটেও বিরক্ত লাগছে না তার, বরং ভালোই লাগছে। অদ্ভুত রকমের যে ভালো লাগা চিরতরে ঠাঁই নেয় না মনে, আবার চিরতরে দূরেও ঠেলে দিতে পারে না। আয়াস সামনে হাঁটছে, সিদ্ধি পিছনে। রাস্তায় তেমন গাড়ি নেই, কিছুটা শুনশানও বলা চলে। আচমকা ঝমঝম করে বৃষ্টি নামলো। আয়াস চট জলদি একটা ছাউনির নিচে দাঁড়ালো, সিদ্ধিকে ডাকলো, কিন্তু সে এলো না। বৃষ্টির প্রতিটা ফোঁটা স্পর্শে ব্যস্ত সিদ্ধি। আয়াস মুগ্ধ দৃষ্টিতে দেখলো সেই বাচ্চা মেয়েটাকে। তার পিচ্ছিটা এখনো যে আগের মতোই রয়ে গেছে। অন্যমনস্ক হয়ে সিদ্ধিকে দেখতে দেখতে আচমকা আয়াসের মনে পড়লো এই তীব্র বৃষ্টিতে ভিজলে জ্বর হওয়ার শতভাগ নিশ্চিত। অনেকটা টেনে হিচড়ে ছাউনির নিচে নিয়ে আসলো সিদ্ধিকে। গরুর মতো টানছেন কেন আমায়? গরুর মতো কাজ করলে টানবো না কি করব? ভিজছেন তো শ্রদ্ধা কাপুরের মতো। জ্বর এলে কোনো টাইগার শ্রফ বা অর্জুন কাপুর এসে দেখবনি। আপনি একটা ভালো মানুষ না, আপনি একটা বলেন। সিদ্ধির কথা শুনে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকালো আয়াস। আয়াসের তাকানো দেখে হো হো করে হাসতে লাগলো সিদ্ধি। এত বছর পরে প্রথম আয়াস সিদ্ধিকে মন খুলে হাসতে দেখলো। মেয়েটার সাথে সচরাচর যখনই কথা হয়, মেয়েটা হয় রেগে থাকে, নয়তো রাগ করার পুরো প্রস্তুতি নিয়ে থাকে। অথচ আজ মেয়েটার মাঝে বিন্দুমাত্র রাগ নেই। সমস্ত রাগ বিষাদ যেন বৃষ্টির ফোঁটায় বিলীন করে নবরূপে আচ্ছাদনে আবৃত এক সিদ্ধিকে দেখছে সে। সিদ্ধির হাসির মুগ্ধতায় ঘোর লাগা দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে সে। আচমকা সিদ্ধি আয়াসের চোখের সামনে তুড়ি বাজায়। কি মিস্টার, বৃষ্টি তো থামলো, যেতে হবে না? আপনার জামার যে অবস্থা, ডোন্ট মাইন্ড, কিন্তু রাস্তায় এভাবে না ভিজলে হতো না? আয়াসের কথা শুনে সিদ্ধি ভ্রু কুঁচকায়। অতঃপর ব্যাগ থেকে একটা চাদর বের করে গায়ে বেশ ভালোভাবে জড়িয়ে নেয়। সিদ্ধির কাণ্ডে হা করে তাকিয়ে আছে আয়াস। আমার কাছে সবসময় ব্যাকআপ প্ল্যান থাকে। এই গরমে চাদর কে রাখে ব্যাগে? আমি রাখি, কোনো সমস্যা?
আয়াস মাথা নাড়িয়ে না ইঙ্গিত করে, পরেক্ষণে মনে মনে গালি দেয় সিদ্ধিকে। তার ছিঁড়া মেয়ে চাদর রাখছে ব্যাগে, কেন ভাই? আমি শার্ট দিতাম, সেটা গায়ে জড়াতি। আহা, কি সুন্দর রোমান্টিক সিন হইতো। তা না, উনি চাদর গায়ে দিলেন। কেন রাখা লাগবে চাদর? ওহ না, রাখা লাগবে। আমি না থাকতে যদি বৃষ্টিতে ভিজে, কিন্তু আমি থাকতে কেন? নিজের কথার জালে নিজেই ভেবাচাকা খায় আয়াস। সময়টা বেশ ভালোই কাটছিল দুজনের, কিন্তু তাদের জীবনে আসতে চলেছে এক অনাকাঙ্ক্ষিত ঝড়, যার পূর্বাভাস অবধি নেই তাদের। বাড়িতে ফিরে সিদ্দিকে আশেপাশে কোথাও দেখতে পেল না সায়ন সাহেব। পরক্ষণেই তার মনে হলো এই সময় তো মেয়েটা কলেজে থাকে। নিশ্চিন্ত হলেন। আজকাল সিদ্দিকে নিয়ে তার প্রচুর ভয়। 9 বছর আগের ভয়টা এখনো তাড়া করে বেড়ায় তাকে। আনমনে বসে দিনগুলোর কথা ভাবতে লাগলেন তিনি। সিদ্ধির বিয়ের পর থেকেই চিন্তায় শেষ নেই সায়ন সাহেবের। এটুকু একটা বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছেন, আশেপাশে কত শত্রু। হুট করে কেউ এসব জেনে গেলে বিপদের অন্ত থাকবে না। আশঙ্কাটা শেষ অবধি সত্যিই হলো সায়ন সাহেবের। ব্যবসায়িক শত্রুতার জের ধরে এক ব্যবসায়ী মাঝরাতে তাকে এবং তার পরিবারকে হত্যা করতে একটা গুন্ডা পাঠায়। সায়ন সাহেব, তার স্ত্রী এবং সন্তান ছাড়া তখন কেউ নেই বাড়িতে। রফিক উদ্দিন সাহেব মাঝে মাঝেই বেড়াতে আসেন। সেদিনও এসেছিলেন। রাত অনেকটা হয়ে যাওয়ায় সায়ন সাহেব আবদার করেন আজ এ বাড়িতেই থেকে যেতে। বেশ অনেকবার বারণ করার পরেও শেষমেশ একমাত্র বিআই সাহেবের কথা মেনে নিয়ে তিনি থাকতে রাজি হন। সে রাতটাই ছিল সায়ন সাহেবের জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন রাত। মাঝরাতের দিকে এক গুন্ডা দরজার ছিটকানি ভেঙে বেশ সতর্কপণে ঘরে ঢোকে। রফিক উদ্দিন সাহেব তখন গভীর ঘুমে। প্রধান দরজার পাশের ঘরে তিনি ঘুমন্ত অবস্থায়। গুন্ডাটা সবার প্রথমে তার পেটেই ছুরি চালায়। রান্নাঘরে পানি খেতে আসা ছোট্ট সিদ্ধির দৃশ্যটা দেখে ফেলে। ছুরি নিয়ে ছুটে আসে গুন্ডাটা। সিদ্ধির হাত পা ছুঁড়ে গুন্ডাটার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। গুন্ডা লোকটা পাশে থাকা ফুলদানি দিয়ে সজোরে আঘাত করে সিদ্ধির মাথায়। মেঝেতে লুটিয়ে পড়ে মেয়েটা। সায়ন সাহেবের ঘুম ভাঙে তৎক্ষণাৎ। কি করবেন বুঝে উঠতে পারছেন না। রফিক উদ্দিন সাহেব ততক্ষণে প্রাণত্যাগ করেছেন। এই মুহূর্তে আফসোসের শেষ নেই সায়ন সাহেবের, কিন্তু নিজের পরিবারের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। সর্বোচ্চ চেষ্টা করে গুন্ডাটাকে এক ঘরে বন্দি করে স্ত্রী, অজ্ঞান সন্তান সহ ঘর ছেড়ে বেরিয়ে যান রাতের অন্ধকারে। চলে আসেন শহরে, আশ্রয় নেন বন্ধু তারেকের কাছে। সিদ্ধি তখনও অসুস্থ, চিকিৎসা চলছিল তার। দীর্ঘ সময় চলে চিকিৎসা। অবশেষে ডাক্তার জানান সিদ্ধি আগে সব কথা ভুলে গেছে। মাথায় গভীর আঘাতের দরুন পুরনো স্মৃতি শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তার কাছে অস্পষ্ট এখন। সায়ন সাহেব ভেঙে পড়েন পুরোপুরি। ভেবেছিলেন আবারও গ্রামে ফিরে যাবেন, কিন্তু বন্ধু তারেকের মাধ্যমে জানলেন গ্রামের সবাই সায়ন সাহেবকে খুনি ধরে নিয়েছেন। গ্রামে ফেরাটা মোটেও নিরাপদ নয়। রফিক উদ্দিন সাহেবের মৃত্যুর দায়ভার তখনও তার অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সিদ্দিকে নিয়ে শুরু হয় তার পারিবারিক নতুন পথ চলা। পুরনো সব স্মৃতি মুছে এক নতুন স্মৃতি গড়ে তোলার প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাঝপথে এসে হাত ছেড়ে দিলেন স্ত্রী সুবাহা। চিরতরের পৃথিবী ছেড়ে পরলোকে পাড়ি জমালেন। সায়ন সাহেবও চেষ্টা করে চলেছিলেন পুরনো সমস্ত স্মৃতি মুছে ফেলার, কিন্তু তার এ দীর্ঘ 9 বছরের প্রচেষ্টা বিফলে গেল যখন আয়াস এসে উপস্থিত হলো তার কাছে ভালোবাসার দাবি নিয়ে। সায়ন সাহেব ভেবেছিলেন আয়াস হয়তো নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইবে, কিন্তু না। গ্রামবাসী না বুঝলে আয়াস ঠিকই বুঝেছিলেন সেদিনের পরিস্থিতিটা। সব শোনার পর আয়াস কেবলমাত্র একটু সময় চায় সিদ্ধিকে সব মনে করিয়ে দেওয়ার জন্য। সায়ন সাহেবের তখন আর কিছুই করার নেই। তিনিও চাইতেন সিদ্ধির সব মনে পড়ুক। এত কিছুর মাঝে যে তারেকের ছেলে তাহমিদ সিদ্ধিকে ভালোবাসে উন্মত্ত হয়ে উঠবে তা ক্ষুণাক্ষরেও টের পাননি তিনি। বাবা শুনছো? সিদ্ধির ডাকে ঘোর কাটল সায়ন সাহেবের। কিছুক্ষণের স্মৃতিচারণেই চোখ বেয়ে পানি গড়াতে শুরু করেছে। কি হয়েছে বাবা তোমার? কিছু না রে মা, তোর মায়ের কথা মনে পড়ছিল। মায়ের নাম শুনে সিদ্ধির মুখটাও অনেকখানি মলিন হয়ে যায়। সায়ন সাহেব লক্ষ্য করেন সিদ্ধি আয়েশের সাথে এসেছে। ভ্রু কুচকে মুখ টিপে হাসলেন তিনি। বাবা, আজ আদা আর কাল কাঁচকলা দেখি একসাথে, কি খিচুড়ি পাকাচ্ছে শুনি। তেমন কিছু না আঙ্কেল, আপনার মেয়েকে বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া শিখালাম। তাই নাকি? বেশ তো, ফ্রেশ হও তোমরা, আজকে রান্না আমি করব ভাবছি। আয়েশ মাথা নেড়ে সায় দিল, অতঃপর নিজের ঘরের দিকে এগোলো। সিদ্ধি ঘরে এসে বসতে বিশ্রী একটা গন্ধে গা গুলিয়ে আসলো তার। পরেক্ষণে মনে পড়লো আয়েশের ঘরে মদ রাখার কথা ছিল, কিন্তু এখন সে তীব্র গন্ধ, আর তাছাড়া আয়েশও নিজের ঘরে।
এখন বোতলটা চিলেকোঠা ঘরে রাখার কোনো উপায় নেই, কিন্তু নিজের ঘরেও রাখা যাবে না। সিদ্ধি ওয়াশরুমে ঢুকে বোতলটার ভেতরে সমস্ত তরল পানীয় ফেলে দিয়ে বোতলটাকে বেশ ভালো মতো ধুয়ে নিল। বোতলটা ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখেন সামনে শাহিন সাহেব দাঁড়িয়ে। শাহিন সাহেব হা হয়ে সিদ্ধির হাতে থাকা বোতলটা লক্ষ্য করছেন। বাবার এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে ভয়ে সিদ্ধির হাত থেকে বোতলটা মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে গেল। বাবা বিশ্বাস করো, আমি এসব ছাইপাশ খাই না। তাহলে এই বোতল তোমার ঘরে কোথা থেকে এলো? বাবা, আমার বোতলের ডিজাইনটা ভালো লেগেছিল, ঘরে সাজিয়ে রাখার জন্য এনেছিলাম। তাহলে বোতলটার গা থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছিল কেন? আর সাজানোর জন্য আনা বোতল ধুতে হয়? কি এমন ছিল এই বোতলে? বাবা, তুমি আমার সন্দেহ করছো? না, তোমার কীর্তিকলাপে সন্দেহ হয়, যা ইচ্ছে হয় করো, আমার কি? তোমার স্বামী বুঝবে সব। বলে শাহিন সাহেব ঘর ছেড়ে বের হলেন। সিদ্ধি তার বাবার কথার তাৎপর্য বোঝার চেষ্টা করতে লাগলেন। আমার স্বামীর কথা বলে গেল কেন বাবা? আমায় বিয়ে দিতে চাচ্ছে নাকি? এর পেছনে নির্ঘাতই চিলেকোঠার ভড়াটিয়ার মন্ত্রণা আছে। বজ্জাত বেটা, তোকে আমি বাড়ি থেকে বের করতে যাচ্ছি, আর তুই কিনা আমায় শ্বশুর বাড়ি পাঠাতে যাচ্ছিস। নির্ঘাতেই ছেলে আমার বাড়ি কবজা করতে চাই। একে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো, যাই হয়ে যাক না কেন। সিদ্ধি তার বাবার কথার তাৎপর্য বোঝার চেষ্টা করতে লাগলো। ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে আছে আয়াস। শাহিন সাহেব আয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। ছেলেটার উদাসীন মুখ দেখলে বুকের ভেতরটা খা খা করে তার। যে ছেলেকে তার ঘরে বসিয়ে জামাই আদর করার কথা, সে ছেলেটা কিনা চিলেকোঠায় থাকছে। কিছু বলবেন আঙ্কেল? না বাবা, এমনি আসছিলাম। আপনি কি আমার থেকে কোনো বিষয় লুকাচ্ছেন? এমনটা কেন মনে হচ্ছে তোমার? ভুল বুঝবেন না আঙ্কেল, কিন্তু ওই রাতের পর সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন আপনি। কিন্তু কেন? চাইলেই তো আপনারা গ্রামে ফিরতে পারতেন। গুন্ডাটা তো মরেই গিয়েছিল। মরে গেছিলি মানে? কে মারলো ওকে? গ্রামবাসী যতদূর ধারণা করেছে, গুন্ডাটা আপনার বাড়িতে ঢুকে আমার বাবাকে মারার পর জঙ্গলের দিকে পালিয়েছে। জঙ্গলের অভিমুখে তার ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখে মনে হয়েছিল কয়েকটা নেকড়ে অতর্কিত আক্রমণ করেছিল। গ্রামবাসী এখনো তোমার বাবার মৃত্যুর জন্য আমাকে দোষারোপ করে, তাই না? মানে আপনাকে কেন দোষারোপ করবে? সবাই তো এটাই ভাবে যে আমি তোমার বাবাকে মরতে দেখে পালিয়ে এসেছি, কিংবা এই খুনের সাথে আমার যোগসূত্র আছে। একদমই না। গ্রামবাসী আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। আপনি চলে আসার পর সবাই অনেক চেষ্টা করেছে আপনাকে খোঁজার, কিন্তু কোনো হদিসই পাওয়া যায়নি বলে সবাই আশা ছেড়ে দিয়েছে। কিন্তু তারেক যে বলল গ্রামবাসী আমায় খুনি ভেবেছে, আর গ্রামে যাওয়ার মোটেও নিরাপত্তা না। তিনি কে? আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। বুঝলাম না, তিনি এসব কথা আপনাকে কেন বললেন? এমন কিছুই তো গ্রামে ঘটেনি, আর ঘটার কথাও না। বাবার মৃত্যুর পর বেশ কয়েক বছর আমি নিয়মিত যাতায়াত করেছি গ্রামে। মেডিকেলে অ্যাডমিশনের পর মা আর নাফসিকে নিয়ে শহরে আসা এবং বাবার রেখে যাওয়া সঞ্চয় আর নিজের সামান্য উপার্জন দিয়ে বাড়ি করা। নাফসি কেমন আছে? আর জোহরা আপা? মা আর নাফসি ভালোই আছে। ভাবছি সিদ্দিকে নিয়ে দেখা করে আসবো একদিন। নিজের বাড়ি রেখে এখানে থাকছো যে, সিদ্ধি সন্দেহ করবে এসব জানলে। সন্দেহ করে যদি সত্যি জানার চেষ্টা করে আমার জন্য সুবিধা। তবে তারেক সাহেবের বিষয়টা কিন্তু ক্লিয়ার না আঙ্কেল? শাহিন সাহেব খেতে ডাকলেন বেশ সাবলীলভাবে। তারেক সাহেব সন্দেহ করছেন না তিনি। তার বিশ্বাস তার বন্ধু বোধহয় পরিস্থিতিটা ভুল বুঝেছে, কিন্তু আয়াস প্রখরভাবে সন্দিহান এই তারেক নামক ব্যক্তিটাকে নিয়ে। কেননা এই 9 বছরে তার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে সে রাতে যা হয়েছিল তা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে মাস্টারমাইন্ড প্ল্যান ছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল হয় শাহিন সাহেবের পরিবারকে মেরে ফেলা অথবা গ্রাম ছাড়া করা। বেশ মনোযোগ দিয়েই বিষয়গুলোর উপর এবার দৃষ্টি দিল আয়াস। 9 বছর আগের রহস্যের প্যাচটা বোধহয় এবার খুলতে সক্ষম হবে সে। খারাপ না বাড়িটা? আমিও কিন্তু খারাপ না মিস চাশমিশ। হ্যাঁ, খুব মিশুক মেয়েটা। আর আন্টি অনেক কিউট। তোমার চেহারাটা কি আন্টির মতন? এই শোনো, হয় আপনি বলবা নয়তো তুমি। দুটো মিশায়ে জগা খিচুড়ি ভালো দেখায় না। এখন তুমি বলতেছো, পরে আবার আপনি বলবা। কেমন একটা হয়ে যাচ্ছে না ব্যাপারটা? কথা তো ঠিক, তবে চেষ্টা করব পরের বার থেকে। পরের বার থেকে? আপনি করে বলেন। দূর, আন্টি ডাকছে, থাকেন আপনি। সিদ্ধি আয়েশের দিকে তাকিয়ে হাসতে হাসতে ছাদ থেকে নেমে যায়।
আয়াস বিষণ্ণ হওয়ার ভান করে তাকিয়ে আছে সিদ্ধির দিকে। সে এখনো বিশ্বাস করতে পারছে না সিদ্ধি তার সাথে তার বাড়িতে এসেছে। সিদ্ধি যে এত সহজে রাজি হবে ভাবতে আয়াসের মনে একটা খটকা লাগলো। তাছাড়া তারেক সাহেবের ব্যাপারটা এখনো ধোঁয়াশা। ওই বিষয়ে যে শায়ন সাহেব কিছু একটা লুকাচ্ছেন তা স্পষ্ট বুঝেছেন আয়াস, কিন্তু শায়ন সাহেব এমন কেন করছেন বুঝতে পারছেন না সে। আয়াস আর দাঁড়ালো না ছাদে, সিদ্ধির পিছু পিছু সিঁড়ির দিকে এগোলো সে। প্রথমবার এলে তুমি আর খেয়ে যাবে না? আমি থাকতে এমনটা হবে না। আরে না আন্টি, এত চাপ নেওয়ার দরকার নেই, আমি খেয়ে এসছি। তাতে কি, না খেয়ে যাবে না? যাও আয়াসের সাথে গিয়ে বসো, আমি খাবার আনছি। নাসি এসে বসলো সিদ্ধির পাশে, সিদ্ধিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। সিদ্ধি হা হয়ে তাকিয়েছে নাফসির দিকে। মেয়েটা দেখতে শান্ত লাগলেও চোখ জোড়ায় দুষ্টুমি আর চাঞ্চল্য মিশে আছে। সিদ্ধির মাঝে মাঝে আফসোস হয় তার যদি এমন একটা বোন থাকতো, তাহলে বোনটাকে কত যত্ন আদর খুনসুটিতে মাতিয়ে রাখতো সে। কি ভাবছো আপু? কিছু না তো, তুমি খুব চঞ্চল তাই না? হুম, ভাইয়াও বলে। পড়াশোনা কেমন চলছে তোমার? অনেক ভালো। আমিও বড় হয়ে ভাইয়ার মতো ডাক্তার হব, তারপর আমার ভাবিকে একসাথে খুঁজে বের করব। খুঁজবে মানে? তোমার ভাবি বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ গেছি তো, সেই ছোটবেলায় ভাইয়া বলেছিল তো। আচমকা আয়াস এসে নাসপিকে জড়িয়ে ধরে। মূলত আয়াসের উদ্দেশ্য নাসপিকে চুপ করানো, কেননা মুখ ফুসকে সিদ্ধির সামনে সব বলে ফেললেই বিপদ। এই নাপসিটাও না, ওর থেকে কিছু লুকালেই আমি বিপদে পড়ি। নাপসিকে এখন কেমনে বলি যে সিদ্ধি ওর ভাবি? মা না হয় বুঝেছে, কিন্তু নাপসি তো জানে না। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে সিদ্ধির দিকে তাকালো আয়াস। সিদ্ধি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পষ্ট বুঝে গেল আয়াস যে বাড়ি থেকে বের হলে সিদ্ধি জেরার কবলে পড়বে সে। জোহরা বেগম বেশ যত্ন করে আয়াস আর সিদ্ধির খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। সিদ্ধি অবশ্য চাচ্ছিল জোহরা বেগম আর নাফসির সাথে আরও কিছুটা সময় কাটাতে, কিন্তু আয়াস আর ঝুঁকি নিল না। খাওয়া দাওয়া শেষ করেই মা আর বোনের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। আজ সিদ্ধি ক্যাম্পাসে আসলো না কেন রে তানভি? দেখ শ্রাবণ, আমি সিদ্ধির মা নই যে ও কখন কোথায় যাবে জানবো। তাছাড়া নতুন বয়ফ্রেন্ড পাইছে মামুনি, ঘুরতেছে হয়তো। এভাবে কথা বলছিস কেন তুই? সিদ্ধি কেমন আমরা জানি, ওর জীবনে কেউ আসলে ও সবার আগে আমাদেরই জানাবে। তাহলে ও আয়াস ছেলেটার কথা কেন জানালো না আমাদের? শ্রাবণ চুপ হয়ে আছে। তানভীর সাথে কথা বলাটা সম্পূর্ণ বৃথা। তানভী মেয়েটা একটু অন্যরকমই বটে। ওদের গ্রুপের 4 জনই মোটামুটি শান্ত, কিন্তু তানভী মেয়েটা উচ্ছৃঙ্খল বলে সবার থেকে আলাদা। শ্রুতি আর অয়ন কি যেন গল্প করছে। শ্রাবণ বারবার সেদিকে তাকাচ্ছে, অথচ শ্রুতি একবারও শ্রাবণের দিকে তাকিয়ে জিজ্ঞাসাও করছে না যে শ্রাবণ কিছু বলবি। সে ব্যস্ত অয়নের মাঝে। 2 বই পোকা এক জায়গায় হলে যা হয় আর কি। শ্রাবণের অবশ্য বেশ বিরক্ত লাগছে, অনেকটা রাগও হচ্ছে অয়না শ্রুতির মধ্যেকার সখ্যতা দেখে, কিন্তু কিছু বলতে পারছে না। আর বলবেই বা কিভাবে? বন্ধু তো, কথা বলতেই পারে। কিরে শ্রাবণ, কিছু বলবি? না রে অয়ন, তোরা বস, আমি একটু আসছি। শ্রাবণ উঠে মাঠের বিপরীত দিকে হাঁটতে লাগলো। অয়নও লক্ষ্য করলো যে শ্রাবণ তাকিয়ে আছে, অথচ শ্রুতির খেয়ালই নেই। অয়নকে কেন যেন আজকাল বড্ড অসহ্য লাগে শ্রাবণের। বন্ধু হিসেবে ওর জন্য প্রাণও দিয়ে দিতে পারবে, কিন্তু অয়ন আর শ্রুতির অতিরিক্ত সখ্যতা বড্ড পীড়া দিচ্ছে শ্রাবণকে। শ্রাবণ জানে শ্রুতির প্রতি নিজের অনুভূতিগুলোর কথা সে কখনো শ্রুতিকে জানাতে পারবে না, কারণ একটাই, বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয়। মৃদু গতিতে ট্যাক্সি চলছে। পেছনের সিটে দুদিকে মুখ করে বসে আছে 2 জন মানুষ। ট্যাক্সি চালক ধরেই নিয়েছেন মিয়া বিবি ঝগড়া করে দুদিকে মুখ করে বসে রয়েছে। রেডিওতে গান চালেন তিনি। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস। জানালার বাইরে তাকিয়ে আনমনে কি যেন ভাবছিল সিদ্ধি। গানটা কানে আসা মাত্রই মন্ত্রমুগ্ধেটায় চোখ দুটি বুঝে গা ভাসালো সুরের স্রোতে। আয়াস জানালা থেকে মুখ সরালো না। গানের সুর তার কানেও বাজছে, কিন্তু সে আছে ভিন্ন চিন্তায়। তারেক নামক লোকটাকে তার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তাই লোকটার নারী নক্ষত্র খুঁজে না বের করা অবধি স্বস্তির নিঃশ্বাস ফেলবে না সে। আচমকা ট্যাক্সি চালক বলে উঠলেন, কি সাহেব, বইয়ের ওপর রাগ কমেনি? এখনো যে মুখ ফিরাইয়া রয়েছেন? লোকটার কথায় আয়াস যতটা না ভেবাচাকা খেল, তার চেয়ে বেশি সিদ্ধি। সে যে কিছু বলতে যাবে তার আগেই লোকটা আবারও বলা শুরু করলো, জানেন সাব, আমার বউটারে বড্ড ভালোবাসতাম, বড়ই লক্ষ্মী ছিল বউটা।
5 গ্রামে তার হাতের রান্না আর তার গুণের কদর হইতো। আমি অভাগা, তার মন বুঝি নাই কোনোদিন। তার হাত দুইটা ধইরা কই নাই, বউ তোমারে ভালোবাসি। আমার কাছে কিছুই চাইতো না মাইয়াডা, আর না আমি তারে কিছু দিতে পারছি। ভালোবাসতাম তারে খুব। সিদ্ধির মনে প্রশ্ন জাগলো, লোকটা বারবার বাসতাম ছিল এসব কেন বলছে? অকপটে প্রশ্ন করে বসলো সে। মাসতেন মানে এখন আর বাসেন না? ট্যাক্সি চালক হেসে উঠল। তার হাসির মাঝে ক্রন্দনের সুর পেল সিদ্ধি। সত্যি কি লোকটা কাঁদছে? আবারও লোকটা বলে উঠল, আর যে বাসার সুযোগ নাই মাগো, বউটা আমার গত বছর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মইরা গেছে, বাঁচাইতে পারিনি তারে। একখান বেডি আছে, মায়াটা একেবারে মায়ের লাহান হইছে। তোমরা আইসো একদিন বাড়িতে, দেখাবো নি। ওই যে সামনের গলি পেরিয়ে বসতি, ওইটার 4 নাম্বার বাড়িতে থাকি। সিদ্ধির মনটা খারাপ হয়ে গেল। মন খারাপের কারণটা বোধহয় একজন মানুষের ভালোবাসা হারানোর গল্প শুনতে পারা। ট্যাক্সি চালক সিদ্ধির বাড়ির সামনে ওদের নামিয়ে দিল। সমস্ত রাস্তা আয়াস আর সিদ্ধি চুপ ছিল। ট্যাক্সি চালকের ভূত ধারণাটা আর ভাঙানো হলো না। আয়াস স্বেচ্ছায় ভাঙায়নি, আর সিদ্ধি অন্য জগতে হারিয়েছিল। ট্যাক্সি চালক তাদের ডেকে যাওয়ার সময় স্বামী স্ত্রী ভেবেই দোয়া করে গেলেন। সন্ধে হতে এখনো ঢের বাকি। সিদ্ধি ভিতরে যাচ্ছে আনমনে। পেছনে যে আয়াস নেই সেদিকেও ধ্যান নেই মেয়েটার। অন্য কারোর ভালোবাসার মানুষের সাথে বিচ্ছেদের গল্প শুনে যার মন এত বিষণ্ণ, সেই মেয়েটা নিজেও জানে না যে সেও 9 বছর নিজের ভালোবাসা থেকে দূরে ছিল। আয়াস দীর্ঘশ্বাস ফেলে। আজ তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। যদি সার্থক হয় তাহলে আয়াস আর সিদ্ধির জীবনটা সহজ হয়ে যাবে, আর যদি ব্যর্থ হয় তাহলে হয়তো আর ফেরা হবে না সিদ্ধির জীবনে। রহস্য উদ্ঘাটনের পথে আরও এক কদম এগোয় আয়াস। মেঘেরাঙা এই শহরে আজই বুঝি শেষ দেখা তোমার সাথে? আনমনে কথাটা ভাবতে ভাবতে আয়াস এগোচ্ছে সামনের দিকে। আপাতত সে রাতের রহস্য জানার একমাত্র উপায় হচ্ছে গ্রামে গিয়ে গুন্ডাটার সম্পর্কে খোঁজ বের করা। আয়াস গ্রামে যাওয়ার ব্যবস্থা করে ফেলল। তবে মনের মধ্যে একটাই সংকোচ, 5টা বছর পেরিয়ে গেছে, এখনো কি আগের মতো আছে সব কিছু? কিছুটা হলেও তো গ্রামের পরিবেশ বদলেছে। সুতরাং গ্রামে গেলে পরিচিত কাউকে সাথে নিয়ে রহস্য উদ্ঘাটনে নামতে হবে। গ্রামে খুবই কাছের সম্পর্ক তো কেউ নেই আয়াসের। পরে মুহূর্তেই আয়াসের মনে পড়ে তুর্যর কথা। তুর্য আয়াসের ছোটবেলার বন্ধু। মাঝখানে অনেকটা সময় যোগাযোগ নেই তাদের, তবে তুর্য গ্রামেই থাকে এখনো। তুর্যর কথা মায়ের মুখে শুনেছিল আয়াস। ছেলেটা নাকি গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তুর্য বরাবরই সহজ সরল একটা ছেলে। এই প্যাচের পৃথিবীর অমন সহজ সরল মানুষের মূল্য নেই তেমন। তুর্যকে নিয়ে আগে বড্ড ভয় পেত আয়াস, অথচ এখন ছেলেটা ঠিকই নিজের জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে, মানব মঙ্গলের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। আয়াস ঠিক করলো গ্রামে গিয়ে সবার আগে তুর্যের খোঁজ করবে, তারপর গুন্ডাটার। আয়াসের একবার ইচ্ছে হলো সিদ্ধিকে দেখে তারপর যাবে, কিন্তু মন কেন যেন সায় দিচ্ছে না। মন বলছে সিদ্ধির সামনে গেলে সে দুর্বল হয়ে পড়বে। সিদ্ধির চোখের দিকে তাকালেই আজ যাওয়া হবে না তার। ভালোবাসার মায়াটাই বুঝি সবচেয়ে বড় বেড়াজাল, যা মানুষকে সারাক্ষণ আচ্ছন্ন করে রাখে। আয়াস আর কিছু না ভেবে ভেতরে ঢুকলো। সিদ্ধি তখন ঘরে। শায়ন সাহেব ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। ছুটির দিনে তার কাজই হলো সারাদিন ঘরে বসে খবরের কাগজ পড়া। আয়াসের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। শায়ন সাহেবের সামনে বেশ গম্ভীর মুখে দাঁড়ালো সে। আঙ্কেল, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? কই চলে যাচ্ছ? আর কেনই বা যাচ্ছ? এই সিদ্ধি আবার তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে তাই না? আমি এখনই ওর খবর নিচ্ছি। আরে আরে আঙ্কেল, বসেন একটু। না বসেন না, আমার সাথে বাইরে আসেন একটু, এখানে কথা বলা যাবে না। কি এমন কথা? তোমার মা আর নাফসি ঠিক আছে তো? হ্যাঁ আঙ্কেল, সবাই ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। শায়ন সাহেব দুদিন আগের খবরের কাগজটা ফেলে চশমাটা চোখ থেকে খুলে খবরের কাগজের পাশে রেখে আয়াসের সাথে বাইরে এলেন। আয়াস আশেপাশের ভালো মতো দেখে নিল। কি হয়েছে আয়াস? কোনো সমস্যা? না আঙ্কেল, সমস্যা নেই। আমি আসলে কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছি। এই কথাটা সিদ্ধিকে জানাবেন না, ওকে বলবেন আমি বাসা ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? আঙ্কেল, আমি দেখতে চাচ্ছি ওর মনে আমার প্রতি বিন্দুমাত্র অনুভূতি আছে কিনা। কোনো সমস্যা হলে? হবে না আঙ্কেল, নিশ্চিন্ত থাকুন। আমার সাথে আমি শুধু বই এনেছিলাম, তাছাড়া সব জিনিস তো আপনাদের। বইগুলো আপনি একটু লুকিয়ে রাখার ব্যবস্থা করুন, তাহলে সিদ্ধি কিছু বুঝতে পারবে না। এসব না করলে হয় না বাবা, তুমি তো জানোই ওর কিছু মনে নেই।
জানি বলে এসব করতে চাচ্ছি আঙ্কেল। আমি যা বলেছি ভেবেচিন্তে। আমি আসছি আঙ্কেল, ওর সাথে দেখা হলে তো আর যেতে ইচ্ছা করবে না। সাবধানে থাকবেন আপনারা। শায়ান সাহেব হাসি মুখে আয়াসকে বিদায় দিলেন। আয়াস দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধির থেকে দূরে যাওয়ার পথে পা বাড়ালো। সে জানে না কবে এই রহস্যের উদ্ঘাটন করে ফিরতে পারবে সে যে নিঃস্বার্থভাবে এসব কাজ করছে তাও না। আয়াস জানতে চায় তার বাবার খুনের পেছনে আসলে কার হাত ছিল। রাত 9টা পেরিয়েছে। বাড়ির পরিবেশ একেবারে স্তব্ধ। আয়াসের বাড়ি থেকে আসার পর আর ঘর থেকে বেরোয়নি সিদ্ধি। ট্যাক্সি চালক লোকটার কথা শুনে মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল না তার। ঘর থেকে বের হয়েই সিদ্ধি আশেপাশে আয়াসকে খুঁজতে লাগলো। আয়াসকে সে কেন খুঁজছে এ প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। আয়াসকে খুঁজতে খুঁজতে ছাদে উঠল সিদ্ধি। ছিলেকোঠার ঘরটাতে তালা দেখেই বুক কেঁপে ওঠে সিদ্ধির। তার মানে এখনো আয়াস ঘরে আসেনি। তারা এসেছে ঘন্টা 5 তো হয়েছেই। এতক্ষণ কোথায় থাকতে পারে আয়াস? ওর তো এই শহরে কোনো বন্ধু আছে মনে হয় না। হঠাৎ সেদিন মনে পড়ে আয়াসের সেই বান্ধবীর কথা যে তাকে ড্রপ করেছিল। আয়াস এত রাতে ওই মেয়েটার বাড়িতে গেছে? ছি! কথাটা ভাবতেই আগে গা জ্বলছে সিদ্ধির। না, এইভাবেই তো চলতে দেওয়া যায় না। যখন ইচ্ছে আসবে, যখন ইচ্ছে যাবে। নিজের বাড়ি পেয়েছে নাকি? বাবাকে বলে একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। বিড়বিড় করতে করতে নিচে নামে সিদ্ধি। শায়ান সাহেবের ঘরের দরজার কাছে এসে দেখে তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন। দরজায় নক করতেই চমকে ওঠে ফোন পকেটে ঢুকান শায়ান সাহেব। সিদ্ধির দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেন। কিছু হয়েছে বাবা? না তোমা, কি আর হবে? তুই কিছু বলবি? হ্যাঁ বাবা, আসলে জিজ্ঞেস করতে এসেছিলাম আয়াস কোথায়। আমার সাথেই এসেছিল, তারপর থেকে আর দেখছি না যে। ও তো চিলেকোঠার ঘরটা ছেড়ে দিয়েছে। ওর কিছু বই ছিল, নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। শায়ান সাহেব হেসে উঠলেন। সিদ্ধির মুখে মোটেও হাসি দেখা গেল না, বরং তাকে দেখে মনে হলো বিবর্ণ। সিদ্ধির মুখের সমস্ত রং যেন কোথাও হারিয়ে গেছে। বাবাকে আর কোনো প্রশ্ন করল না সিদ্ধি। কানের মধ্যে শুধু একটা কথাই বারবার বাজছে, আয়াস চলে গেছে। চিলেকোঠায় ঘরটা অবশেষে ফাঁকা হলো। শর্তেও জিতে গেল সিদ্ধি। আর কোনোদিন আয়াসকে নিজের মুখ দেখাবে না। সিদ্ধির তো খুশি হওয়ার কথা। আসলেই কি সে খুশি হতে পারছে? একটা মানুষ যার সাথে ঝগড়া না করে তার শান্তি হতো না, যাকে অন্য একজনের সাথে দেখলে তার গা জ্বলতো, আজ সেই মানুষটা চলে গেল। ধুর সিদ্ধি, ওই গেছে ভালো হয়েছে। এবার চিলেকোঠার ঘরটা আবার তোর। ওই ছেলের কথা মনে করার কোনো মানেই হয় না। মুখে মুখে কথাটা মনের খবর কি রাখতে পেরেছে সিদ্ধি? শুনলাম তুই নাকি কলেজ ছেড়ে দিচ্ছিস। হ্যাঁ রে শ্রুতি। কারণ কি? আসলে বাবা খুব প্রেশার দিচ্ছে, যেন বাবার কাছে গিয়ে থাকি। মানে রাজশাহীতে? হ্যাঁ, ওখানে একটা কলেজে অ্যাডমিশন নিব। বছরের মাঝামাঝি সময়। অবশ্য তোর বাবার তো আর টাকার অভাব নেই, দিতেই পারিস। যাই হোক, ভালো থাকবি আর যোগাযোগ রাখিস। শ্রুতি কথা শেষ করে চলে যায়। শ্রাবণের চোখ নোনা জলে ভরে এসেছে। ভাগ্যিস শ্রুতি পেছন ফিরে তাকায়নি, নয়তো শ্রাবণ কি করে লুকাতো নিজের চোখের জল। অবশ্য যাদের পিছুটান থাকে না তারা পিছু ফিরে দেখেও না। শ্রাবণ ভেবেছিল শ্রুতি যদি তার দূরে যাওয়ার কথা শোনে তাহলে হয়তো আটকাবে তাকে। তার ভাবনাটা আজীবন ভুল ছিল, আর ভুলই থাকবে। দীর্ঘশ্বাস ফেলে টিসি পেপারটার দিকে তাকিয়ে থাকে সে। মাথায় একটা বুদ্ধি আসে, এত সহজে হেরে যাওয়ার পাত্র নয় শ্রাবণ। যদি হারাতেই হয় তবে শ্রুতিকে মনের কথা জানিয়ে তবেই হারাবে। ভালোবাসার অনুভূতিটাই এমন, যে যন্ত্রণা আমি পাচ্ছি সে যন্ত্রণা বিপরীতজনকে না দেওয়া অবধি স্বস্তি নেই। সম্পর্ক যতটা গভীর হতে থাকে এ যন্ত্রণার মাত্রা বাড়তে থাকে। শ্রাবণ যদি ঝুঁকি নিয়ে শ্রুতিকে মনের কথা বলতে পারে, এর প্রেক্ষিতে যাই হোক না কেন তার প্রভাব ফেলবে শ্রাবণ আর শ্রুতির বন্ধুত্বে। ভালোবাসার এই খেলায় হয় শ্রাবণ ভালোবাসা পাবে, নয়তো বন্ধুত্বটাও হারিয়ে ফেলবে। অন্ধকার ঘর, টেবিলের এক কোণে বই খাতা স্তূপ, বিছানা অগোছালো, জানালার পর্দা টেনে দেওয়া। ঘুটঘুটে অন্ধকারে বাঁচতে শিখছিল নাকি মানুষটা? জানালা খুলে দিল সিদ্ধি। ওই তো চাঁদের আলো এসে ঘরের কোণে জল জল করছে। এ আলোর মায়ায় পড়তে বুঝি ইচ্ছে করেনি ছেলেটার, নাকি মায়া থেকে নিজেকে দূরে রেখেছে সে? সিদ্ধির যত চেষ্টা করছে আয়েশের কথা মাথা থেকে বের করার, ততই বেশি আয়েশের কথা তার মাথায় আসছে। মানব মনের রং ঢংসে কি আর বোধগম্য হয়?
যখন যা ভাবতে চায় না তাই যে বারে বারে মনের আঙিনায় দোলা দেয়। ঠোঁটের হাসি হারিয়েছে সিদ্ধির, হারিয়েছে এক অপরিচিত তবে চিরপরিচিত যুবকের জন্য। মধ্যরাতে জোনাকির আনাগোনা, তারায় তারায় আকাশ আজ সৌন্দর্যে পরিপূর্ণ। বাসের জানালার সাথে হেলান দিয়ে রাতের রূপগুলো পর্যবেক্ষণ করছে। মনের বিস্তর অংশ জুড়ে সিদ্ধির আনাগোনা। 9 বছর, দীর্ঘ একটা সময়। এই 9 বছরে কি সিদ্ধির একবারও মনে হয়নি তার মনে এক অংশ শূন্য পড়ে আছে? প্রকৃতি নাকি শূন্যস্থান পূরণ করতে ভালোবাসে। সিদ্ধির মনে তার জন্য যে শূন্যস্থান ছিল তা কি আদৌ আছে? আর আয়াস আনমনে হাসে, আবার পরেক্ষণে সিদ্ধির জন্য মন কেঁদে ওঠে। আয়াস চোখ বন্ধ করে। তারেক রহমানের সম্পর্কে ইতোমধ্যে গুগল থেকে ছোটখাটো একটা তথ্যভাণ্ডার সংগ্রহ করে ফেলেছে। তারেক রহমান বেশ খ্যাত ব্যবসায়ী। শুরুর দিকে তারেক রহমানের কাছে বেশি মূলধন না থাকায় ব্যবসা ডুবতে বসেছিল, কিন্তু এই ডুবতে থাকা ব্যবসা আচমকায় অনেক লাভ হয়। বিষয়টা খটকা লাগে আয়েশের কাছে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে এই ডুবতে থাকা ব্যবসায় আচমকা উন্নতিটা হয় ঠিক সেই সময়টায় যে সময়টাতে তার বাবার খুন হয় এবং শাহিন সাহেব তার পরিবারকে নিয়ে গ্রাম ছাড়েন। এই দুইটা ঘটনা কখনোই কাকতালীয় হতে পারে না। এই দুই ঘটনার কোথাও না কোথাও যোগসূত্র তো আছেই। তারেক রহমান সম্পর্ক আর রিসার্চ করে দেখলো আয়াস। তারেক রহমানের স্ত্রী মারা গেছেন গত বছর, ছেলে আছে একটা। ফোন অফ করলো আয়াস, চোখ জ্বালা করছে খুব। চশমাটা বোধহয় চিলেকোটার ঘরটাতেই ফেলে এসেছে। আয়াসের চোখে সমস্যা আছে, দীর্ঘ সময় চশমা ছাড়া ফোন, টিভি স্ক্রিনে এসবের দিকে তাকিয়ে থাকতে পারে না। কিন্তু সিদ্ধির সামনে ভুল করেও চশমা পরে না সে। সিদ্ধি যদি জানে আয়াস চশমা পরে, তাহলে আয়াসকে খেপাতে যেমন করে আয়াস সিদ্ধিকে চশমিশ ডাকে। সিদ্ধির চোখে সমস্যাটা অনেক ছোট থেকেই, তবে আয়াসের এই মেডিকেলে পড়তে এসে আয়াসের চোখের সামনে ভেসে ওঠে সিদ্ধির ছোটবেলার মুখটা। চিকন ফ্রেমের চশমা পরা মেয়েটা আজ কত বড় হয়ে গেছে ভাবতে আয়াস মুচকি হেসে চোখ বন্ধ করে। সিদ্ধি চিলেকোটার ঘরটাতে ঘুমিয়ে পড়েছে। শেষ রাতের দিকে ঘুম ভাঙতেই সিদ্ধির খেয়াল হলো সে এখানে ঘুমিয়েছে। ঘর জুড়ে অদ্ভুত মিষ্টি একটা ঘ্রাণ, যা এখনো আয়াসের উপস্থিতি জানান দেয়। বিছানায় থাকা বালিশটাতে মুখ বুজে থাকে সিদ্ধি। একটু পরে উঠে বালিশটা ছুঁড়ে মারে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার। এসব কি হচ্ছে তার সাথে? কেন এমন হচ্ছে? আয়াস থাকতে তো কখনো তার প্রতি অনুভূতি কাজ করতো না, তাহলে এখন কেন? সিদ্ধির মনও যেন কটাক্ষ করে চলেছে তাকে। ধীরে ধীরে উঠে বসতে সিদ্ধির চোখ গেল মেঝেতে পড়ে থাকা চশমায়। এগিয়ে গিয়ে চশমাটাতে হাতে নিয়ে ভালোভাবে দেখল। এরকম চশমা তার কোনো কালেই ছিল না। মোটা ফ্রেমের চশমা তার বরাবরই অসহ্য লাগে বলে সে কখনো কিনেনি। তাহলে চশমাটা কার? আয়াসের? আয়াসকে তো কখনো চশমা পরতে দেখেনি সিদ্ধি। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে সিদ্ধির, বারবার কান্না আসছে তার। লাইট অন করে আশেপাশের লক্ষ্য করলো। বিছানার এক কোণে আয়াসের বইগুলো চাদর দিয়ে ঢেকে রাখা। আয়াস বইগুলো রেখে গেছে। কেন? কিছুই মাথায় আসছে না তার। কেবলই চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, যে কান্নার শব্দ কারোর কানে পৌঁছাবে না। ভোরের মৃদু আলো ঘরের জানলা ভেদ করে ভেতরে ঢুকেছে। ভোরের এই মৃদু আলোটুকুও যেন অসহ্য লাগছে সিদ্ধির। মাথার ভেতর কামড়াচ্ছে তার। শব্দহীন কান্নার ঘরেই আবারও মেঝেতে বসে পড়ে সিদ্ধি। ক্যাম্পাসে আসার পর থেকেই শ্রাবণ শ্রুতিকে খুঁজছে। সারা ক্যাম্পাস খুঁজেও শ্রুতিকে পায় না সে। ঠিক তখনই লক্ষ্য করলো শ্রুতি আর অয়ন লাইব্রেরিতে বসে আছে। শ্রাবণের হাসি মুখ মুহূর্তের মাঝে বিবর্ণ হয়ে যায়। অয়ন আর শ্রুতির মাঝে কি এমন গভীর সম্পর্ক যে দুজন যেখানেই থাকে একসাথে? কোনো মতে রাগটাকে দমন করে ইশারায় অয়ন আর শ্রুতিকে বাইরে রাখলো শ্রাবণ। একে অপরের মুখ চাওয়াচাই করে বের হলো দুজনে। শ্রুতি চুপ। অমনি প্রথম মুখ খুললো। কি রে শ্রাবণ, বাহিরে ডাকলি যে? আসলে তোদের ইনভাইট করতে আসছিলাম। বলিস কি? ভাবির নাম কি? আরে ধুর শালা, বিয়ের ইনভাইটেশন না, শহর ছেড়ে চলে যাচ্ছি পরশু, তাই কাল একটা ছোটোখাটো পার্টি দিতে যাচ্ছি তোদের নিয়ে। তানভীকে আগেই বলেছি, তোদের জানিয়ে সিদ্দিকে জানাবো। ওই তো ক্যাম্পাসেও আসলো না। আচ্ছা যাবনি। কি রে শ্রুতি, তুই কিছু বলছিস না যে? শ্রাবণের কথায় মুখ তুলে তাকালো শ্রুতি। পুরো একটা আভা সারাক্ষণই ফুটে ওঠে মেয়েটার মুখে। নির্জীব চোখ জোড়ায় মাঝে নির্মলতা শ্রাবণের মনে বৃষ্টির সৃষ্টি করে। খুব করে চায় সে এই মেয়েটাকে। মেয়েটা কি আদৌ বুঝবে কখনো, নাকি আজীবন কেবল বই পোকা হয়েই অবুঝ হয়েই থেকে যাবে?
আমি বলতে পারছি না শ্রাবণ, কাল আমার ফ্যামিলি ফাংশন আছে। সো তোরা এনজয় কর, পরে কখনো গেট টুগেদার হলে আমি থাকবো। আমি চলে যাচ্ছি শ্রুতি, শেষবারের মতো এই আবদারটা অন্তত রাখ। এমনভাবে বলছিস যেন একেবারেই ছেড়ে যাচ্ছিস, করার চাচ্ছিস, আমাদের তো না। দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায় রে শ্রুতি। শ্রুতি চুপ হয়ে যায়। শ্রাবণের সাথে কথা বলানোর ইচ্ছা নেই তার। আচ্ছা আমি আসবো বলে শ্রুতি মেন গেটের দিকে এগোয়। বরাবরের মতোই পিছন ফিরে দেখে না সে। দেখলে হয়তো বুঝতো কতটা আকুল চোখে কেউ একজন তাকিয়ে আছে তার পানে। হেল্পারের ডাকে ঘুম ভাঙতেই আয়াস খেয়াল করে বাসের সবাই নেমে গেছে। পকেটে হাত দিয়ে ফোনটা খুঁজতে থাকে, না নেই। পকেটে না ফোন আছে না টাকা। ঘুমের ঘুরে সে সব চুরি হয়ে গেছে তা বুঝতে সময় লাগলো না আয়াসের। টাকাগুলো না হয় আবার আসবে, কিন্তু ফোনটা দরকার ছিল আয়াসের। দীর্ঘশ্বাস ফেলে আয়াস। যা চলে গেছে তা নিয়ে ভাবার কিছুই নেই, সামনে অগ্রসর হতেই হবে। বাস থেকে নেমে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা ধরে সে। এই অঞ্চলের রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, এখন কিছুটা উন্নত হয়েছে দেখে বেজায় খুশি হয় আয়াস। গ্রামের অভিমুখে পৌঁছাতেই দেখা হয় তুর্যের সাথে। সে আগের মতোই মুখাবয়ব, ছোট চুল, ভদ্রবেশ। তুর্যকে দেখেই হাসি মুখে ডাক দেয় আয়াস। তুর্য কেমন আছিস? আরে ভবিষ্যৎ ডাক্তার সাহেব যে, এই তো ভালো। তোর কি অবস্থা? ভালোই আছি। আচ্ছা শোন, খুবই জরুরি কাজে এসেছি। 3 থেকে 7 দিনের মতো থাকবো গ্রামে। এই পুরো সময়টা তোর আমার সাথে থাকতে হবে। তোর কোনো সমস্যা হবে না তো? অনুমতি যাচ্ছিস, হুকুম করবি তুই, তোর জন্য তো জানো হাজির। গ্রামের অবস্থা তো প্রায় বদলেই ফেলেছিস রে। হ্যাঁ রে, একটাই স্বপ্ন, এই গ্রামটাকে যতটা উন্নত করা সম্ভব করব। এতদিন বাবা করে গেছেন, এখন চেয়ারম্যানের ছেলে হিসেবে কিছু দায়িত্ব তো আছে আমার। ডাক্তারি পড়া শেষ হলে গ্রামে একটা ক্লিনিক খুলবো। বাবার ইচ্ছেটা পূরণ করতে হবে তো। আচ্ছা এখন বল কি কাজ তোর? আমি এক লোকের ডিটেলস চাই। কার? বাবার মৃত্যুর পর যে লোকটার লাশ জঙ্গলে পাওয়া গিয়েছিল ওই লোকটার। রমিজ আলী? ওই তো এই গ্রামের না। এখানকার না? না, ওর বাড়ি পাশের গ্রামে। ওকে না চিনলে 2-4টা কথা শুনেছি ওর সম্পর্কে। লোকটা আগে আর ডাকাত দলের সাথে কাজ করতো, পরবর্তীতে পুলিশ কেসে ফেসে 2 বছর জেলে খেটেছে। বের হওয়ার পর খুন খারাপ শুরু করেছিল আবার। ডাকাত থেকে খুনি? পুলিশ আগে ধরেনি কেন লোকটাকে? যদিও বলা উচিত না, আমার বড় চাচাকে তো চিনিসই। লোকটা মোটেও সুবিধের না। বড় চাচা নিজের ব্যবসার ক্ষেত্রে সত্যিদের ভয় দেখানোর জন্য রমিজ আলীকে প্রায় ভাড়া করতো, যার কারণে রমিজ আলীর বিরুদ্ধে কোনো কেস পাকাপোক্ত হওয়ার আগেই চাচা অফিসারগুলোকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন। তোর বাবা কিছু বলেনি তোর চাচাকে? বাবা জানা না রে এসব, তিনি ছোট থেকেই ভাই বলতে পাগল। কেবল আমিই জানি চাচার প্রকৃতি। 2-4 জন গ্রামবাসীও জানে বাবার হার্টের সমস্যা ধরা পড়েছে। এ সময় আমি আর বাবাকে কষ্ট দিতে চাই না। আচ্ছা বুঝলাম। রমিজ আলীর পরিবার কে কে আছেন? এক বউ আর 2টো মেয়ে ছিল। রমিজ আলী মারা যাওয়ার পর ওর বউ বাচ্চা দিনে বাপের বাড়ি চলে গেছে। আচ্ছা, ওর বউয়ের সাথেই আগে কথা বলতে হবে। আমার কেন জানা মনে হচ্ছে ওই রাতে তোর বাবাকে মারাটা ওই লোকের মুখ্য উদ্দেশ্য ছিল। তুর্যের কথায় আয়াস ভ্রু কুচকায়। এভাবে অবশ্য সে ভাবেনি। তার ধারণা ছিল এসবের পেছনে একমাত্র উদ্দেশ্য শাহিন সাহেবকে গ্রাম ছাড়া করা। কিন্তু তার বাবার সাথে তো কারোর কোনো শত্রুতা ছিল না, তাহলে তাকে কেন কেউ মারতে চাইবে? দেখুন, আপনারা ঘর থেকে বের হবেন নাকি আমি চিৎকার করে পাড়াপড়শি ডাকবো? দেখুন, আমার আপনার সাথে কথা বলাটা খুব দরকার, প্লিজ। আয়াসের মুখের উপর দরজা লাগিয়ে দিলেন মহিলাটি। আয়াস হতাশ চোখে তুর্যের দিকে তাকালো। তুর্য হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। সে একটু একটু ধারণা করেছিল রমিজ আলীর স্ত্রী এত সহজে কথা বলতে চাইবে না। মহিলার টাকার লোভ আছে, সেই জন্যই স্বামীকে খারাপ কাজ করতে আটকায়নি। এখন গ্রামবাসী খোটা দেয় বলে কারোর সাথে কথা বলে না। বাবা মারা গেছেন কয়েক বছর হলো। বাবার পেনশনের টাকায় এখন তার মায়ের এবং সন্তানদের জীবন চলছে। তুর্যকে আনমনে ভাবতে দেখে তাকে আলতো করে ধাক্কা দেয় আয়াস। কি রে, কি ভাবছিস? মহিলাটার লোভ আছে, টাকা অফার করে দেখি। আমার কাছে যা ছিল বাসেই চুরি হয়ে গেছে। নাফসিকে বলে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাই। আমি থাকতে তো টাকা দেওয়া লাগবে, চুপ করে দাঁড়া। আমার জন্য এমনিতেই তুই যা করছিস সেটা অনেক, এখন আবার তোর থেকে টাকা দিতে পারবো না আমি। দিল্লিতে পর করে, যদি বন্ধ ভেবে থাকিস চুপ থাকবি। তুর্য আবারও দরজায় টোকা দিলে অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। কেবলই অত্যন্ত ধীর গলা একটা বাচ্চার কণ্ঠস্বর শোনা গেল, মাকে যেন ডাকছে দরজায়। পরেক্ষণে আর কোনো শব্দ শোনা গেল না। বোধহয় চোখ রাঙানি কিংবা ইশারায় চুপ করিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে। শাহিন সাহেবের সকাল থেকেই শরীরটা ঠিক লাগছে না, অস্থির লাগছে। অফিসে গিয়েছিলেন, তারেক রহমানের সাথে নাস্তাও করলেন।
তখন অবধি ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ করেই বেশ অস্থির লাগছে। তারেক রহমান তাহমিদকে বলেন শাহিন সাহেবকে বাড়িতে পৌঁছে দিতে। তাহমিদের এ বাড়িতে আসা মানেই সিদ্দিকে এক নজর দেখতে পাওয়া, সুতরাং তার মানা করার কোনো কারণই নেই। বেশ খুশি মনে সে শাহিন সাহেবকে বাসায় পৌঁছে দিতে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সিদ্ধির দেখা পায় না। সিদ্ধি তখন ক্যাম্পাসে একরকম জোর করেই বাড়িতে বসে অপেক্ষা করার চিন্তা করে সে। এখন সে আর শাহিন সাহেব বসে চা খাচ্ছেন। চাটাও তাহমিদেরই বানানো। তাহমিদ কথার প্রসঙ্গ বারবার সিদ্ধির নাম নিচ্ছে, যা শাহিন সাহেবের বেশ বিরক্ত লাগলেও তিনি কিছু বলতে পারছেন না। আঙ্কেল, সিদ্ধির বিয়ে নিয়ে কি ভাবলেন তাহলে? পড়াশোনা শেষ হোক তখন দেখব। ততদিন তো আর ভালো পাত্র বসে থাকবে না। মেয়ে আমার, চিন্তা তোমার কেন? আঙ্কেল, আপনি ভালোভাবে জানেন আমি এসব কেন বলছি। আর ঠিক কতবার কত ভাষায় মানা করলে তুমি বুঝবে বলো তো? আমি বুঝবো না আঙ্কেল, কোনোভাবেই না। সিদ্দিকে আমার চাই, মানে চাই। ভাই হোক আর ভাই কুক। ভুল ধারণা এটা তোমার। সিদ্দিককে তুমি কখনোই পাবে না। দেখো, আমি তোমার বাবার বন্ধু। তোমায় কিন্তু আমি নিজের ছেলের মতোই দেখি। বাবা হিসেবে তোমায় আমি একটা উপদেশ দিচ্ছি, শোনো। হয় নিজের কেরিয়ারে মন দাও, না হলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। অবশ্যই সেই মেয়েকে যে তোমায় ভালোবাসবে। মেয়েটা সিদ্ধি হবে আঙ্কেল। আপনি জীবিত অবস্থায় যদি না হয় তবে আপনি মরলেই হবে। কি বলছো তুমি? শাহিন সাহেব হাঁপাতে থাকেন, শ্বাসকষ্ট হচ্ছে তার, গলাটা জ্বালা করছে ভীষণ। আচমকা এমন হওয়ার কারণ ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। এই মুহূর্তে এসব নিয়ে ভাবার অবস্থাও নেই তিনি। কোনো মতে পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সামনে থাকা মানুষটার পাশবিক রূপটা আজ থেকে বাঁচতে দিতে চায় না, তা পুরোপুরি বুঝে গেছেন তিনি। সিদ্ধি প্লিজ। দেখো শ্রাবণ, আমি আসতে পারবো না, প্লিজ, আমার শরীর ঠিক নেই। তুই এই গ্রুপের যা, আমি চলে যাচ্ছি আর তার আগে একটা পার্টি দিচ্ছি, সেখানে নাকি তুই থাকবি না। এটা কিছু হলো? দেখো শ্রাবণ, বাবা বাড়িতে একা, লেট নাইট পার্টি তিনি একদম পছন্দ করেন না। তোর ভাড়াটি আছে তো? শ্রাবণের মুখে কথাটা শোনার পর সিদ্ধির মনে জমে থাকা কষ্টগুলো আবারও মাথাছাড়া দিয়ে উঠল। আয়েশ নামটা ভুলতে চায় সে, কিন্তু পারছে না তো। শুষ্ক চোখ দুটো থেকে অশ্রু নিঃসৃত হওয়ার আগেই নিজেকে সংবরণ করলো সে। শুষ্ক হাসি হেসে বলল, ভাড়াটি আর নেই রে, থাক তোরা, আমি আসি। আর শ্রাবণ, আমি কাল তোকে সি অফ করতে আসবো। আর দাঁড়ায় না সিদ্ধি। শ্রাবণ পেছন থেকে বেশ কয়েকবার ডাকলেও তা কান নিল না আর। শ্রাবণ মনমরা দৃষ্টিতে সিদ্ধির চলে যাওয়া দেখলো। আশেপাশে তাকাতে তার মনে হতে লাগলো এই স্বার্থপর পৃথিবীতে সে একা, পাশে কেউ নেই তার। শ্রাবণের দৃষ্টি আশেপাশে শ্রুতিকে খুঁজল, কিন্তু পেল না। বরং চোখে পড়ল উচ্ছৃঙ্খলতার প্রতীক তানভি কিনা চুপচাপ এক কোণে বসে সিগারেট ফুঁকছে। অতিমাত্রায় রাগ হলে তানভি দু একটা সিগারেট খায়। এই অভ্যেসটা ছাড়ানো হাজার চেষ্টা করেও ব্যর্থ সবাই। শ্রাবণ এসে ধপ করে বসে পড়ল তানভির পাশে। আচমকা কেউ পাশে বসায় নাক মুখ কুঁচকে তাকায় তানভি। পরেক্ষণেই শ্রাবণকে দেখে আবারও স্বাভাবিকভাবে সিগারেটের ধোঁয়ায় সুখ খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তোর কি হয়েছে রে তানভি? বাবা আমার বিয়ে দেবে। আরে বাহ, তোর তো বহুদিনের স্বপ্ন বিয়ে করা। ঠিক দে। যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে তার আগে এক স্ত্রী ছিল, বাচ্চা রেখে পালিয়ে গেছে। আমি বিয়ে করে বরকে নিয়ে কোয়ালিটি টাইম কাটাতে চাই, আর তা না করে আমি কিনা এই বয়সে বাচ্চা সামলাবো? আঙ্কেলকে মানা করে দিতে বল। বাবা করবে না, ছেলের টাকা আছে, টাকা মানেই তো সব। আমি ছেলেটাকে মেনেও নিতাম, কিন্তু ছেলের পরিবারের আচরণ মোটেও ভালো না। কেন রে? এমনভাবে দেখে গেছে মনে হয় আমি কোনো জিনিস। ওর মা তো পারলে আমার আর্মিদের মেডিকেল টেস্টের মতো টেস্ট করায় তারপর বিয়ে দিত। আর শ্বশুরের একটাই কথা, মেয়ে বিয়ের পর বাড়ির বাইরে যাবে না। মানে কি? নুনদের তো ঢঙ্গের শেষ নেই। আমার ঘরে ঢুকে সব দেখে বলে, ভাবি তোমার ড্রেসগুলো তো খুব সুন্দর। অবশ্য বিয়ের পর তো আমারই হবে। মানে সিরিয়াসলি এত ন্যারো মাইন্ডের লোক হয়? বিয়েটা ভাঙ, বল তোর বয়ফ্রেন্ড আছে। বলছিলাম ছেলে তাও বিয়ে করবেই, সারা ক্যারেক্টারলেস। এক বউ পালাইছে, এবার আমি বিয়ের আসর থেকে পালাবো। আঙ্কেলে কি হবে? ওটাই ঝামেলা। তানভি চুপ হয়ে যায়।
কথা বলতে বিরক্ত লাগছে তার। এমনিতেই এক ঝামেলা ঘাড়ে বসে আছে। শ্রাবণ অনেকক্ষণ ভাবলো। তানভি তখনও সামনের একটার পর একটা সিগারেট শেষ করছে। এই তানভি শোন, কি? তুই এক কাজ কর, একটা ছেলেকে পটায়ে বিয়ে করে ফেল, অন্তত এক বাচ্চার বাপের হাত থেকে তো রেহাই পাবি। তুই ফাইসলামো করতেছিস? ছেলে কই পাবো আমি এখন বিয়ের জন্য? পটায়ে ফেল, ছেলে পটানো তো ব্যাপার না তোর জন্য। বলে শ্রাবণ তানভীর দিকে তাকিয়ে উপলব্ধি করে কথাটা বলা তার উচিত হয়নি। অনিচ্ছাকৃতভাবে তানভীরের চরিত্রের দিকে আঙুল তুলেছে শ্রাবণ। তানভীর চোখ ছলছল করছে। শ্রাবণ মলিনভাবে হাসলো, অতঃপর আলতো করে তানভীরকে জড়িয়ে ধরলো। তানভী কান্না শুরু করে দিল। শ্রাবণ থামানোর চেষ্টা করলো, কিন্তু থামছে না তানভী। এক মনে শ্রাবণের কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছে। এই অশ্রু নিঃসরণ কিন্তু আরেকজনের হৃদয় ক্ষরণ বাঁধিয়ে দিয়েছে। সে আর কেউ নয়, শ্রাবণ আর তানভীর থেকে তার দুহাত দূরে দাঁড়িয়ে থাকা শ্রুতি। শ্রাবণের কাঁধে আহ্লাদে তানভীরের মাথা রেখে আদুরে মুহূর্তটা কাটানোর মুহূর্তেই শ্রুতির হৃদয় কাটার ন্যায় খচখচ করতে থাকে। না পারে সে কাটার উপড়ে ফেলতে, আর না পারে কাটাটার যন্ত্রণা সহ্য করে যেতে। এক লোক ওনাকে 5 লাখ টাকা দিছিল আপনার বাবা এবং ওই ব্যবসায়ীরে সপরিবারে মারার লাইগা। আমার স্বামীরে কোনো জঙ্গলি পশু মারেনি, ওই নরকের কীটটাই আমার স্বামীকে মেরে ফেলার লাইগা ওই জঙ্গলে। আপনি এত নিশ্চিত কিভাবে? আমার স্বামী জঙ্গলের খুঁটিনাটি রাস্তা চিনত, বহুবার পুলিশের ভয়ে জঙ্গলে যাইয়া রইছে। জঙ্গলি পশুর থেকে বাঁচার সব মন্তর তার জানা, তাইলে ওইরম একটা মানুষ কেমনে পশুর আঘাতে মইরা যায় আমারে কোন? কতটুকু বলে ডুকরে কেঁদে ওঠে রমিজ আলীর স্ত্রী লতা। মেয়েটার উপর একটু আধটু সন্দেহ হচ্ছে আয়াসের। একটু আগে মুখই খুলল না, অথচ 5,000 টাকার লোভে এখন সব গড়গড় করে বলছে, আবার কাঁদছেও। এই মেকি কান্না ধরতে অবশ্য বেশি সময় লাগেনি তার। তবে লতার বলা কথাগুলো যে পুরোপুরি মিথ্যা এমনটাও নয়। লতার কথার মধ্যে সততা আছে, তবে কোনো একটা বিষয় লুকাচ্ছে লতা, যা তার মুখের রঙই বলে দিচ্ছে। আপনার স্বামীকে সব করতে আটকাননি কেন? তুর্য ভাইজান, আমার উনি এসব ছাইরা দিতে চাইছিল, কিন্তু আপনার চাচাই কইছে এসব ছাড়লে তারে আর আমাগরে গ্রাম ছাড়া করব। আমরা হইলাম গিয়া গরিব মানুষ, গ্রাম ছেড়ে কই যাইতাম কোন? পুলিশে জানাতেন বা আমাকেই বলতেন। তুমি যে তোমার চাচারে যাইয়া কইবা না তার গ্যারান্টি কি? তুর্য চুপ হয়ে আছে। লতার কথা যুক্তিযুক্ত। পরিবারের সদস্য যেহেতু লতা, ভাবতেই পারে সেও খারাপ। তুর্য কেন যেন আজ নিজের চাচার প্রতি অনেক বেশি ঘৃণা লাগছে। এতদিন চাচার সব খারাপ কাজের কথা জানলেও তাকে ঘৃণা করেনি সে, কিন্তু আজ তার প্রতি ঘৃণার গা গুলিয়ে আসছে তুর্যর। আয়াস চুপচাপ লতার সব কথা শুনল, তবুও তার মনে হচ্ছে লতা কিছু একটা লুকাচ্ছে। লতার সামনে তার স্বীকার করলো না সে। লতার হাতে 5,000 টাকা গুজে দিতেই লতার চোখ চকচক করে উঠল, অথচ এতক্ষণ তার কান্নাই থামছিল না। হাসি মুখে দরজা লাগালো সে। লতা দরজা লাগাতেই আজ তুর্যকে সাথে করে নিয়ে চুপি চুপি লতার ঘরের জানালার পাশের এক কোণে দাঁড়ালো। হাত খোলা জানালার ফাঁক দিয়ে ব্যতিব্যস্ত লতাকে হাঁটতে দেখা যাচ্ছে। বাটন ফোন হাতে নিয়ে কাকে যেন বারবার কল দিচ্ছে সে, কিন্তু অপর পাশের ব্যক্তির কল রিসিভ না করায় লতা বরাবরই বিরক্ত হচ্ছে। কিছু সময় পর আবার ওই লোকটাকে 2-4টে অকথ্য ভাষায় গালিও দিচ্ছে। একটু পর ফোন এলে অন্য ঘরে চলে গেল লতা। আয়াস আর তুর্য লতার জানালার কাছ থেকে সরে সামনের দিকে হাঁটতে লাগলো। তুর্য সারা চেহারায় প্রশ্নবোধক চিহ্নের ন্যায় একটা ভাব ফুটে উঠেছে। তুর্যর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল আয়াস। কিছু বুঝিসনি তাই তো? হ্যাঁ, ওই মহিলা কাকে কল দিচ্ছিল? ওই লোকটাকে যে ওর স্বামীকে টাকা দিয়েছে। কিন্তু ও যে বললো ওই লোকটা ওর স্বামীকে খুন করেছে, তাহলে নিজের স্বামীর খুনিকে সে কেন কল করবে? সবকিছু প্রি প্ল্যান। ওই খুনি জানতো আমি এখানে আসবো, তাই আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। এখন কি করবি? খুনিকে ধরবো। কিভাবে? আমায় একটা ছোটখাটো পেন ক্যামেরার ব্যবস্থা করে দে। লতার ঘরে লাগাবি? আয়াস ঠিক কি করতে চাচ্ছে তা এখনো বুঝে উঠতে পারছে না তুর্য, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। তুর্যর মনে আপাতত নিজের চাচার প্রতি মারাত্মক বিদ্বেষ জন্মে গেছে কোনো এক অজ্ঞাত কারণে। তার এমন এটাও ধারণা হচ্ছে যে আয়াসের বাবাকে যারা মারতে চেয়েছিল তাদের সাথে তার চাচার কোনো না কোনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যোগসূত্র তো অবশ্যই আছে।
এর পেছনে অবশ্য একটা যুক্তিযুক্ত নোংরা কারণও আছে, কিন্তু নিজের চাচার করা নোংরামের কথাটা আয়াসকে কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না তুর্য। বাসায় এসে দরজা খোলা দেখে ঘাবড়ে যায় সিদ্ধি। সে তো লক করে গিয়েছিল, আর বাবারও এখন আসার কথা নয়। চটজলদি ঘরে ঢুকে আশপাশটা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে সে। না, বাবা তো আসেনি, তাহলে দরজা খোলা কিভাবে? সিদ্ধি কি তবে দরজা খোলা রেখেই চলে গিয়েছিল? নিজের মন ভোলা কাজের জন্য নিজেকে তাচ্ছিল্য করে পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে এগোয় সিদ্ধি। রান্নাঘরের গ্যাস স্টোভের উপর পাতিল ছড়ানো, পাতিলে চা পাতা। সিদ্ধি স্পষ্ট মনে আছে তার বাবা 8টার মধ্যে চা খেয়ে বেরিয়েছেন, আর সে বেরিয়েছেন 9টার পর। এই সময়ের মধ্যে চা তো বানায়নি সে, তাহলে চা কে বানালো? সিদ্ধির মাথা ঘুরছে। ফোনটা হাতে নিয়ে শায়ন সাহেবের নাম্বারে ডায়াল করতেই শুনতে পেল ড্রয়িং রুম থেকে শব্দটা আসছে। সেদিকে দৌড় দিল সে, দেখলো সোফার এক কোণে তার বাবার ফোনটা পড়ে আছে। সিদ্ধি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলল। ফোন হাতে নিয়ে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। আচমকা হাতে চাপ লেগে একটা ভয়েস মেল অন হলো। পুরুষালী গলায় কে যেন কথা বলছে। দেখুন মিস, আপনার বাবা হার্ট অ্যাটাক করেছেন, আমি ওনাকে নিয়ে হসপিটালে এসেছি, আপনি তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। কথাটা শোনা মাত্রই সিদ্ধির মনে হয় চারিপাশে এ শূন্যস্থানে উদ্দেশ্যহীনের মতো ভাসছে সে। তড়িঘড়ি করে ঘর থেকে বেরোয় সিদ্ধি। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। রিক্সা ডাকবে সেটুকু জোরও পাচ্ছে না। কোনো মতে একটা রিক্সা থামিয়ে অনেক কষ্টে হাসপাতালের নামটুকু বলল সিদ্ধি। সিদ্ধির কান্না থামছে না কিছুতেই। বাবা ছাড়া আর কেই বা আছে তার জীবনে? মায়ের চলে যাওয়ার পর আর আয়েশের নামে ছেলেটাও তো হারিয়ে গেল সিদ্ধির জীবন থেকে। এখন কি বাবাও আর তার কাছে থাকতে চাচ্ছে না? কথাগুলো ভাবতেই আবারও কান্নায় নিঃশ্বাস আটকে আসছে সিদ্ধির। সামান্য রাস্তাটুকু যেন ফুরাচ্ছে না আজ। সিদ্ধির মাথা ঘোরাচ্ছে, ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। মনে একটাই চিন্তা, বাবার কিছু হবে না তো? শ্রাবণের খুব অস্থির লাগছে আজ। কেন লাগছে সে নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যের পার্টির জন্য সব ঠিকঠাক করে এসেছে সে। এখন শুধু নিজেকে প্রস্তুত করতে হবে শ্রুতিকে নিজের মনের কথা বলার জন্য। শ্রাবণ যতবারই কথাটা ভাবছে ততবারই তার হাত পা কাঁপা শুরু করেছে। বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হলো বন্ধুকে ভালোবাসার কথা বলা, পাছে বন্ধুত্ব নষ্ট হবার ভয় থাকে। শ্রাবণের অস্থিরতা তাকে আরও অশান্ত উগ্র করে তুলেছে। কিভাবে কি করবে সব গুলিয়ে ফেলছে সে। কয়েকবার দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। ঢকঢক করে গ্লাস ভর্তি পানি শেষ করলো। মনে মনে শপথ করলো, হয় আজ শ্রুতিকে মনের কথা বলবে, নয়তো এই শহরে আজই শেষ দিন তার। শেষবারের মতো বাসাটা পর্যবেক্ষণ করলো। কলেজ লাইফের শুরুতে বাসাটা ভাড়া নিয়েছিল, নিজের মতো করে সাজিয়েছিল। আজ যেন সব কিছু ভেঙে চুরে ছেড়ে যাচ্ছে সে। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখটা পর্যবেক্ষণ করছে তানভি। ঠোঁটে শয়তানির হাসি। সুন্দর মুখটা আজ কেন যেন শয়তানির হাসিটার কারণে বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছে। ড্রেসিং টেবিলে থাকা কাজলটুকু চোখে লাগায় তানভি। টকটকটাকে লাল রঙে রঞ্চিত করে ঠোঁট দুটো। নীলপাড়ের সাদা শাড়ির সাথে এ সাজ বড্ড মানিয়েছে তাকে। ঘর থেকে বের হতেই তানভিকে জোর করে তার মা। কোথায় যাচ্ছিস তুই এই সন্ধ্যাবেলা? দেখেছি দেখা করতে। ভালো, যা, রাতে থাকতে বললে ও বাড়িতে থাকিস। বিয়ে হয়নি মা আমাদের। তাতে কি, 2 দিন পরে তো বিয়ে। সি। আর কিছু বলল না তানভি। তার মা কেমন চরিত্রের মহিলা সে জানে। তার বাবার দ্বিতীয় পক্ষ হলো তার মা। জেনে শুনে একজন বিবাহিত পুরুষের গলায় ঝোলা মেয়ে আর যাই হোক ভালো চিন্তার অধিকারী কখনোই হতে পারে না। দীর্ঘশ্বাস ফেলে তানভি। মনে মনে বলে, আজ আমি যা যা করতে যাচ্ছি তার জন্য হয়তো 3টে জীবন উলটপালট হবে, 2টো পরিবারের ইজ্জত ধুলিস্যাৎ হবে, তবু আমার এটা করতে হবে নিজেকে বাঁচাতে, নিজের স্বার্থে। আমি যা করতে চাচ্ছি এরপরে মাপ চাওয়ারও যোগ্যতা আর রাখি না আমি। তুর্যর বাড়িতে গন্ডগোল চলছে। এই গন্ডগোলের কারণ অবশ্য এক হিসেবে ধরলে আয়াস। তুর্যর বাড়িতে ঢুকেই তার চাচার কুকিরটি নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এক পর্যায়ে তার বাবা তায়েফউদ্দিন অসুস্থ শরীর নিয়ে উঠে আসেন। এখনও তুর্য চুপ হয়নি। সে রীতিমতো শপথ করেছে, হয় তার চাচা বাড়ি ছাড়বে, নয়তো সেই। তায়েফউদ্দিন কোন দিক যাবেন বুঝে উঠতে পারছেন না। একদিকে ভাই, অন্যদিকে ছেলে। নিজের ভাইয়ের কুকিরটি তার কাছে এখনো স্পষ্ট নয়। সে কারণেই তিনি চুপচাপ এক কোণে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
তুর্যের ধৈর্যের বাঁধ ভেঙেছে আজ। একটা মানুষ নিচে নামতে নামতে অর্ধেক হাত গর্তে অবধি পড়ে গেছে, অথচ কিনা তওবা করার নাম নেই। সেই ধরনের মানুষকে জুতা দিয়ে মেরেও মুখে চুলকানি করিয়ে দিলেও তার ন্যূনতম লজ্জাবোধ হবে বলে মনে হয় না। তুর্য জানে তার চাচার জীবনের সবচেয়ে কালো অধ্যায়ের কথা। তুর্য চাচা আনিস বরাবরের মতো চরিত্রহীন স্বভাবের। গ্রামের একটা মেয়েও তার কুনজর থেকে বাঁচেনি। লোকটা সবচেয়ে বেশি অন্যায় করেছিল আয়াসের একমাত্র ফুফু রজনীর প্রতি। রজনী তখন বিয়ে হয়ে গেছে, কোলে 8 মাসের বাচ্চা। তুর্যর বয়স তখন 8 নয়। একদিন হঠাৎ তুর্য লক্ষ্য করলো অনিসউদ্দিন রজনীর হাত চেপে ধরেছে বারবার। বিব্রত রজনী এই ফাঁকা রাস্তায় 8 মাসের বাচ্চা কোলে নিয়ে ক্রন্দনরত মুখে তাকিয়ে আছে। তুর্য তখন কিছু বোঝেনি। রজনী ফুফুকে আবার সে খুবই পছন্দ করত, গলায় গলায় সখ্যতা যাকে বলে। সে চাচা আর ফুফুর কাছে এসে সালাম দিতেই তার চাচা তাড়াহুড়োয় বেরিয়ে যায়। তুর্য সামান্য বাঁকা দৃষ্টিতে তাকালেও তেমন কিছুই বোঝেনি। রজনী ফুফিও তাকে আর কিছু বলেনি। কিন্তু একদিন আচমকা শোনা যায় আয়াসের ফুফুর মৃত্যু সংবাদ। তাকে নাকি ধর্ষণ করে রাস্তার পাশে ফেলা হয়েছে। তার আগের রাতেই আনিসউদ্দিনকে রক্তে মাখা পোশাকে ঘরে ঢুকতে দেখেছিল তুর্য। কাউকে বলতে পারেনি ভয়ে। ধীরে ধীরে বড় হতে হতে অনুতাপ বাড়তে থাকলো। এই 8 মাসের বাচ্চা মা হারিয়ে একজন সৎ মায়ের সংসারে বড় হচ্ছে। এর জন্য কোনো না কোনোভাবে তুর্যও দায়ী। সে যদি প্রথম দিনই সবাইকে সব বলে দিত তাহলে এমন পরিস্থিতিতে কখনোই আসতো না। তাইফুদ্দিন আর আনিসউদ্দিনের মধ্যে চেঁচামেচি শুরু হয়েছে আবার। তুর্যর আর ভালো লাগছে না এসব। বাড়ি থেকে বেরিয়ে আয়াসের বাড়ির দিকে গেল সে। ছেলেটা একা আছে, না জানি কি করছে। তুর্য আয়াস আর নিজের সম্পর্কের দিকে তাকালে বারবার চিৎকার করে বলতে ইচ্ছা করে তার, ওহে পৃথিবী শুনছো? এই শহরের ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় না সত্যিকারের বন্ধুত্বগুলো। কথাটা ভাবতেই লজ্জা লাগে তার। অনেকটা সিনেমার মতো হতো ব্যাপারটা। হাঁটতে হাঁটতে আয়েশের বাড়ির কাছে এসেছিল সে। আচমকা দেখলো লতা মুখ লুকিয়ে কোথাও একটা যাচ্ছে। বেশ তাড়া আছে মনে হচ্ছে। তুর্য এক দৌড়ে আয়েশের কাছে গিয়ে কথাটা বলল। আয়েশ তাড়াহুড়ো করে তুর্যকে সাথে নিয়ে এলো। লতা তখন ওদের থেকে 100 মিটার খানেক সামনে। লতার পিছু নিতে লাগলো 2 বন্ধু, যদি কোনো প্রমাণ পাওয়া যায় এ আশায়। সিদ্ধির হাত পা কাঁপছে। ডাক্তার বলেছেন হার্ট অ্যাটাক। আপাতত তার বাবা অজ্ঞান অবস্থায় আছেন। পাশে বসে থাকা তাওহিদের ছেলেটা অনেকক্ষণ ধরে সিদ্ধিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তার সিদ্ধির কর্ণকুহরে বিন্দুমাত্র কম্পন সৃষ্টি করতে পারছে না। আচমকা একটা কথা সিদ্ধির কানে ঝংকারে নেয় বেজে উঠল। আঙ্কেল বলেছেন আগামীকালেই আমাদের বাগদান করিয়ে রাখবেন। তাহমিদের বলা এই কথাটাই সিদ্ধির অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহমিদের দিকে চোখ তুলে তাকায় সে। অদ্ভুত ধরনের এক হাসি তাহমিদের ঠোঁটে, অথচ সিদ্ধি ভাবলেশীন। সিদ্ধি, আঙ্কেল আপনাকে বলেনি এসব? না, আর আমি আপাতত বাগদানে ইচ্ছুক না। দেখুন সিদ্ধি, আমি আঙ্কেলকে কথা দিয়েছি যে বাগদাদ কালই হবে। উনি এখন যে অবস্থায় আছেন, আমি চাই না একজন অসুস্থ মানুষকে দেওয়া কথা খেলাপ করতে। দরকার হলে বিয়ে দিতেই হবে। আমার আপনাকে পছন্দ হয়েছে, একবারও বলেছি আমি। তাছাড়া বাবা অসুস্থ এখন, আমি সেজন্য বলছি আমি, প্লিজ বুঝুন, ওনাকে খুশি থাকতে হবে। সিদ্ধি চুপ হয়ে যায়। চিৎকার করতে ইচ্ছা করছে তার। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আয়াস তোমার দরকার আমার, এই মুহূর্তে তোমায় আমার পাশে দরকার আমার। ইচ্ছে হলেই বা কি, সব ইচ্ছে কি পূরণ হয়? ইচ্ছে পূরণ হয় না বলেই তো মানুষের বেঁচে থাকতে ইচ্ছে হয়। সব ইচ্ছে পূরণ হয়ে গেলে তো জীবন শেষ। ঠিক ওই গানের লাইনটার মতো, সব পেলেও নষ্ট জীবন। আয়াস যা ভেবেছিল ঠিক তাই। এসবের পেছনে ওই তারেক রহমান নামক লোকটাই আছে। লতা এসেছিল লোকটার সাথে দেখা করতে একটা বন্ধ গোডাউনে। লতা তারেক রহমানের সাথে কী নিয়ে যেন কথা কাটাকাটি করছে। লতাকে বেশ ক্ষিপ্ত দেখাচ্ছে। তারেক রহমানও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আয়াস স্থির স্বরে তুর্যকে বলল পুলিশে কল করতে। তুর্য নাম্বার ডায়াল করলো। হ্যালো বলতে পেছন থেকে কেউ তুর্যর মাথায় আঘাত করে। আয়াস পিছনে ঘুরতে তার কপালেও আঘাত করা হয়। সাথে সাথে মেঝেতে লুটিয়ে পড়ে দুজন। তাহমিদ বাঁকা হাসি দিয়ে বাবার পাশে এসে দাঁড়ায়। লতা বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়েছে বাবা ছেলের দিকে। তারেক হোসেন ইশারা পেয়েই বিদায় হলো সে। তাহমিদ হাসছে। সিদ্ধি তাকে বলেছে বাগদানের ব্যবস্থা করতে। এসব এত সহজে হয়নি। শায়ান সাহেবের জ্ঞান ফেরার পর বাগদানের কথা তোলায় সিদ্ধি মানা করে দেয়। শায়ান সাহেব উত্তেজিত হয়ে ওঠেন।
তখনও ঠিকমতো হুঁশের নেই তার। সিদ্ধি ভাবে সে বাগদানের মানা করায় বাবা কষ্ট পাচ্ছে, তাই সে রাজি হয়ে যায়। অথচ ঘটনাটা সম্পূর্ণ কাকতালীয়। তাহমিদের তো খুশিতে মাটিতে পা পড়ছে না। আয়াস নামক কাঁটাটাও তার জীবন থেকে সরে গেল। আবার আজ সিদ্ধিও তার হতে চলেছে। এক ঢিলে দুই পাখি। এসে বেশি সুখকর কি হতে পারে? বুঝলে বাবা, খেলাটা কিন্তু ভালোই খেললে। আরে রাখ তোর খেলা, মাস্টার মাইন্ডের বুদ্ধি সব। আমি তো শুধু স্কুলের জমিটা হাতানোর জন্য এইসব করেছি। ওই জমি এক বিদেশি কোম্পানির কাছে বেচে আমি লাখপতি হব। কিন্তু তার জমিটা কিনলো কেন? এখনো তো কিছু হয়নি ওখানে, আগের মতো স্কুল আছে। ওদের প্রজেক্ট খুব গোপনীয়। 4 বছর ধরে রিসার্চ করে এখন সব ঠিকঠাক করছে। আগামী মাসেই দেশে আসবে। তাহলে এত আগে কিনে রাখার কারণ কি? ওসব আমি জানি না, তুই এই দুটোকে বেঁধে রাখতো। তাহমিদ হাসে। অতঃপর আয়াস আর তুজোকে চেয়ারে বসিয়ে হাতে পায়ে শিকল লাগিয়ে দেয়। আমি মাফ করবি না শ্রাবণ? জানিস তানভি, আমাদের 5 জনের মধ্যে যে ভয়টা সবচেয়ে বেশি কাজ করে তা হলো বন্ধুত্ব হারানোর ভয়। তোর মধ্যে যখন সেই ভয়টা কাজ করেনি, নিশ্চয়ই তোর কাছে বন্ধুত্বটাও নেই। শ্রাবণ থাক তানভি, প্লিজ আমায় আর ছোট করিস না। যা হওয়ার তোর সামনেই হলো। শ্রাবণ উঠে আসে। নেশা কাটেনি এখনো তার। টলমল করছে নেশার ঘোরে। শ্রুতির চলে যাওয়াটা মেনে নিতে পারছে না শ্রাবণ। তানভিকে পারলে এক্ষুনি খুন করে ফেলে শ্রাবণ, কিন্তু পারছে না। বন্ধুত্ব সূত্রে এখনো তানভির উপর মায়া আছেই, কিন্তু তানভি যা করেছে তার জন্য শ্রাবণ কোনোদিনও ওকে মাফ করতে পারবে না। নেশার ঘরে সব কিছু বললেও শ্রাবণ মন থেকেই বলেছে কথাগুলো, যার জন্য আজ শ্রুতি তাকে ছেড়ে গেল। সেই মেয়েটাকে সে কিছুতেই মাফ করবে না, কিছুতেই না। আসল বিষয়টা খুব সহজ। একটা সম্পর্কে তৃতীয় পক্ষ ঢুকলে ধ্বংস অবধারিত, যেমনটা শ্রাবণ আর শ্রুতির সম্পর্কে তানভীর উপস্থিতিটা। পৃথিবীর সব সম্পর্কে একটা করে বাধা আসেই। কেউ কাটিয়ে উঠতে পারে, কেউ কেউ পারে না। শ্রাবণ হয়তো না পারারই দলে, সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়ার দলে সে। আজ শ্রুতির প্রতি তার অনুভূতিগুলো আগের মতোই প্রখর, শুধু প্রাপ্তির আশাটুকু ফিকে হয়ে গেছে। চোখ বন্ধ করতেই শ্রাবণের চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রাতটা। নিশে টালমাটাল শ্রাবণ, মদ খায়নি সে, তবুও কেমন এমন নেশা হলো বোঝার চেষ্টা করতেই চোখের সামনে ভেসে উঠল এক নারীর প্রতিচ্ছবি। শ্রাবণ নেশার ঘোরে জিজ্ঞাসা করলো, কে? নারীটির থেকে কোনো উত্তর পাওয়া গেল না, বরং সে ধীরে ধীরে শ্রাবণের কাছে এলো। শ্রাবণের কানের কাছে মুখ নিয়ে শ্রুতি কথাটা বলতেই শ্রাবণের সারা শরীরে বিদ্যুতের ন্যায় কম্পন সৃষ্টি হলো। শ্রাবণের খুব ইচ্ছে হলো শ্রুতিকে জড়িয়ে ধরতে, সে তা করলো না। শ্রুতির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমায় ভালোবাসি, বড্ড ভালোবাসি। তোমায় বলার সাহস নেই বলে ছেড়ে চলে যাচ্ছিলাম, তুমি আটকালে না আমায়। কেন আটকালে না? হ্যাঁ, আমায় ছাড়া তো খুব ভালো থাকবে, সেই জন্য আমি যে মরে যাব। শ্রুতি তখনও কিছু বলল না, শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরল। শ্রাবণ তার কাঁধে মাথা রেখে বলল, ভালোবাসি তোমায়। শ্রাবণ? শ্রুতির কণ্ঠে নিজের নামের চিৎকার শুনে সামনে তাকালো সে। শ্রুতির সামনে, তাহলে সে তাকে জড়িয়ে রেখেছে। সে কি? নেশায় তখনও চোখে ঝাপসা দিচ্ছে শ্রাবণ। শ্রুতিকে কিছু বোঝানোর সুযোগ পেল না সে। শ্রুতি কোনো কথা না বলেই বেরিয়ে গেল। হাতে থাকা লাল গোলাপটা ফেলে দিল ডাস্টবিনে। শ্রাবণ পিছু নিলেও শ্রুতিকে বোঝানোর মতো উপায় ছিল না। তানভি তখনও ওখানে বসে কাঁদছে। শ্রাবণ সরাসরি বাসায় যায়। গোসল করার পর নেশার মাত্রা কিছুটা কমে। এরপর সে বুঝতে পারে তার জীবনে কি অঘটন ঘটে গেছে। তানভিকে জিজ্ঞাসা করলে সে শুধুই সরি বলে, কিন্তু শ্রাবণ বুঝেছে শ্রাবণের বউ হয়ে ওই বুড়ো লোকের সাথে বিয়ে ভেঙে দেওয়ার জন্যই এ প্ল্যান করেছে তানভি। যে বুদ্ধি শ্রাবণ তাকে দিয়েছিল। শ্রাবণের আর ভালো লাগছে না, এত চাপ সে নিতে পারছে না। হয়তো শ্রুতিকে আর সামনাসামনি কখনো মনের কথা বলা হবে না। শ্রুতির জন্য একটু আগে লেখা চিঠিটা একটা বইয়ের সাথে এক ক্লাসমেটের হাতে দিয়ে শ্রুতির জন্য পাঠায় সে। তারপর নিজের ব্যাগ নিয়ে বের হয় বাড়ি থেকে। বাড়িওয়ালাকে ডেকেছিল সকালেই। তার হাতে টাকা বুঝে দিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যায় শ্রাবণ। শ্রুতির হাতে শ্রাবণের লেখা চিঠিটা। শুনেছিলাম মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি চট করে ধরে ফেলে কোন ছেলে তাদের দিকে কেমন দৃষ্টিতে তাকায়। আমার দিকে তাকিয়ে কখনো তোমার মনে হয়নি এই ছেলেটা তোমার থেকে কতটা ভালোবাসার চোখে তাকায়? তানভীর সাথে যা হয়েছে, যদিও কিছু হয়নি, কিন্তু দোষটা আমারই ছিল না শ্রুতি।
আমি অরেঞ্জ জুস খেয়েছিলাম, তাতে ড্রাগস ছিল, আমি জানতামই না। একটা সুযোগ দিতে সব বোঝানোর। যাই হোক, তুমি সুখে থাকবে এটাই আমি চাই। ভালোবেসেছি তোমায়, বাসবো। চলে যাচ্ছি, খোঁজো না আমায়। পৃথিবী তো গোল, হয়তো কোনো একদিন না চাইতেও দেখা হয়ে যাবে। তুমি মুখ ফিরিয়ে নিও, আমি আফসোস তিলে তিলে ওই দিনই শেষ হয়ে যাব, আর কেউ থাকবে না তোমায় কষ্ট দেওয়ার। ইতি শ্রাবণ। চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলে শ্রুতি। মুখটা তখন বিবর্ণ, মন তখনও তাকে বলে চলেছে ক্ষমা করবি না ওকে, ও ক্ষমার যোগ্যই না। স্মৃতি দীর্ঘশ্বাস ফেলে। তানভীকে আশেপাশে দেখতে পেল না। তানভী আর শ্রাবণ নামক দুই ব্যক্তির হারানোতে তার অনুভূতি পাথর হয়ে গেছে। কাঁদতে ইচ্ছা করছে। সে তো চায়নি ওদের হারাতে, কিন্তু ক্ষমাও তো করতে পারবে না। হোক সব মিথ্যে, তবুও ওর দেখাই ওই অনাকাঙ্ক্ষিত মুহূর্তটুকু তো সত্যি ছিল। পারবে না সে ওদের ক্ষমা করতে। ভেঙে যাওয়া গ্রুপটাই এখন কেবল শ্রুতি, অয়ন, সিদ্ধি। আজ সিদ্ধির বাগদান। তাহমিদ পুরো বাড়ি সাজিয়েছে। শায়ান সাহেব হাসপাতালে আছেন। বাগদানের পর দুজন যেয়ে পা ছুঁয়ে দোয়া নিয়ে আসবে। সিদ্ধি নিজেকে কোনো যন্ত্র মনে হচ্ছে, কেননা মানুষের তো অনুভূতি থাকে, কিন্তু তার মাঝে সব অনুভূতি যেন শেষ হয়ে গেছে। একটা মানুষ ঠিক কতটা সময় ধৈর্য ধরে থাকতে পারে? বাবার অসুস্থতা, হারিয়ে ফেলা ভালোবাসা, অপরিচিত একজনের সাথে বাগদান, সবকিছুর মাঝে সে ঝুলে আছে। গত 1 মাসে ওষুধ খায়নি সে। মাথাটা বড্ড যন্ত্রণা করছে। তাহমিদ দেখতে এসেছে সিদ্ধির সাজা কত দূর। সিদ্ধিকে দেখেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অবশেষে সে নিজের ভালোবাসাকে নিজের করে পাচ্ছে। তারেক রহমান চিৎকার করে হাসছেন। আজীবনের সব প্রাপ্তি তার পায়ের কাছে এসে মাথা নিয়েছে। চাইলে তিনি সেসব তুলে বুকে জড়াবেন, নইলে আরও বড় কোনো প্রাপ্তির জন্য ষড়যন্ত্র করে যাবেন। আচমকা তার ফোনে একটা কল আসে। নাম্বার চেক করে দেখল বিদেশি কোম্পানির মালিক। ফোন ধরে মিনিট 5 মতো কথা বললেন, যার পরিশিষ্ট এই যে তারা আজ সন্ধ্যের মধ্যে দেশে আসছেন। তারেক রহমান বেশ খুশি মনে নিজের ছেলের বাগদানে তাদেরকে আমন্ত্রণ জানালেন। তিনি মানা করলেন না। তারেক রহমানের খুশিতে মাটিতে পা অবধি পড়ছে না। তার মনে হচ্ছে তিনি খুশির ঠেলায় শূন্যে ভেসে বেড়াচ্ছেন। ব্যস্ত সন্ধে, চারিদিকে মানুষের আনাগোনা। শতভাগ মানুষই কেবল তাহমিদের পরিচিত, হয়তোবা সিদ্ধির বাবারও। কিন্তু এত অপরিচিত মানুষগুলোর ভিড়ে সিদ্ধির চোখজোড়া একজনকেই খুঁজছে। সে কি আসবে? সে কি আদৌ জানে আজ সিদ্ধির বাগদান? জানার কথাও না। দীর্ঘশ্বাস ফেলে সিদ্ধি। তাহমিদের বন্ধু বান্ধবীরা সিদ্ধিকে ঘিরে বসে আছে। হঠাৎ সিদ্ধির মনে পড়ে তার বন্ধুদের কথা। এতক্ষণ মাথাতেই ছিল না ওদের কথা। সব কেমন যেন চটজলদি হয়ে গেল। কারোর সাথে কথা বলার সুযোগ অবধি পায়নি সে। আচ্ছা, সে না হয় পরিস্থিতির চাপে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু বন্ধুদের মাঝে একজনও সিদ্ধির ন্যূনতম খোঁজটুকু নেওয়ার প্রয়োজন বোধ করলো না। এই ছিল তাদের বন্ধুত্ব। নীরব অভিমানের শিকলে জড়িয়ে মুখ ফিরিয়ে নিল সিদ্ধি। অথচ সে জানে না তার স্বাদের বন্ধুগুলোর মাঝে কোনো ফাটল ধরেছে। এজন্যই বলে, একজন কখনোই নিজের পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যজনের মানসিক অবস্থা বুঝতে পারে না। মানুষের আনাগোনা কমে গেছে। তাহমিদ এলো সিদ্ধির কাছে, সিদ্ধিকে নিচে নিয়ে যেতে। তাহমিদ সিদ্ধির দিকে হাত বাড়াতেই সিদ্ধি হাত ছাড়িয়ে নিল। কাপা স্বরে বলল, আমি যেতে পারবো। তাহমিদ কিছু বলল না, মুচকি এসে সায় দিল। সিদ্ধির হাত পা ঠান্ডা হয়ে আসছে। কেন যেন মনে হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে সে যা করছে তার পরিণতি কিছুই ভালো হবে না, কোনোভাবেই না। এক পর্যায়ে মাথা ঘুরতেই বেসামাল হয়ে পড়ে যেতে ধরে সিদ্ধি, কিন্তু তাহমিদ ধরে ফেলে। তাহমিদের স্পর্শে আরও কান্না আসে সিদ্ধির। তাহমিদের এই স্পর্শের দ্বারা এ সম্পর্কে কেবল সিদ্ধি নিজের বাধ্যতা খুঁজে পায়, ভালোবাসা নয়। একজনকে মনে প্রাণে ভালোবেসে ফেলে নাকি দ্বিতীয় কাউকে কখনোই ভালোবাসা যায় না। সিদ্ধি ভেবেছিল কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজ মনে হচ্ছে আসলেই ভালোবাসার মানুষকে কতটা দুর্বল করে ফেলতে পারে। আমরা ভালোবাসি কেবল প্রথমবার, পরবর্তীতে যা হয় তা কেবল দায়িত্ব কিংবা অনুভূতির ভুল সংকেত। সাজসজ্জায় মুখরিত সারা বাড়ি। একটু পরেই শুরু হবে বাগদানের অনুষ্ঠান। তাহমিদ সিদ্ধি মুখোমুখি দাঁড়িয়ে। ভিডিও কলে শায়ান সাহেবকে সবই দেখানো হচ্ছে। তিনি একেবারে নিস্তব্ধ, চোখের কোণ বেয়ে অশ্রু গড়াচ্ছে। পরিস্থিতির কাছে নিজের পরাধীনতা মেনে নিয়েছেন তিনি। সিদ্ধির দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হচ্ছে। চোখ খোলা রাখার সমস্ত চেষ্টা যেন বৃথা। আচমকায় চোখ বন্ধ করে ঢলে পড়ে সে মেঝেতে। কিরে সোহেল, পাইলি? স্যার, এদিকে তো লগে এক্সট্রা লোকেশন ট্র্যাক করতে পারছি না, ফোন অফ করে ফেলেছে বেটা। আচ্ছা শোন, দেখ আশেপাশে কোথাও শুনশান বাড়ি কিংবা গোডাউন আছে কিনা। আচ্ছা স্যার।
আর শোন, এই দুইজন যেন বিন্দুমাত্র খবর না পাই আমরা এইসবের সাথে জড়িত, না হলে আমার চাকরি রিস্ক হয়ে যাবে। কনস্টেবল সোহেল গাড়ি থেকে নামতেই অট্ট হাসি হাসেন ইন্সপেক্টর জয়নব। বেশ ভালোভাবেই ষড়যন্ত্রের বেড়াজালটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন তিনি। এবার তবে চুনোপুটি সহ রাঘব বোয়ালগুলোকেও খতম করার সময় এসে গেছে। সিদ্ধি বিছানায় শুয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি তার। তাহমিদ রাগে হাত পা কাঁপছে। সিদ্দিকে দুটো থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে, আংটিটা পরেই জ্ঞান হারাতে পারলি না? তারেক রহমান গেস্টদের অ্যাটেন্ড করছেন। তাহমিদ সিদ্দির পাশে বসে নখ কামড়াচ্ছে। একটু পরেই তারেক রহমান এসে বসলো তাহমিদের পাশে। ভালোই হয়েছে মেয়েটা অজ্ঞান হয়েছে। বিদেশি কোম্পানির লোকগুলো আসতে আরও আধ ঘন্টার মতো লাগবে। বাবা রাখো তো তোমার কোম্পানি, যত তাড়াতাড়ি বাগদান শেষ হবে ততই ভালো। তারপরেই ওই আশাকে মেরে ফেলবো আমি। সব দিক ভাবতে হয়। কোম্পানিটার সঙ্গে আমাদের ডিল হয়েছে, এরপর সমস্ত না দিলে পরে বিপদে পড়ব। কি এক গ্রামের স্কুল, তা নিয়ে আবেগের শেষ নেই। ওই রফিকুদ্দিনকে মারাটা কিন্তু সহজ ছিল না, তাহলে এত সহজে স্কুলের পেপারস আমরা পেতাম না। গ্রামে ওই একটাই ছিল অশিক্ষিত, এটা মরেছে ব্যাস। কয়েক লাখ টাকার বদলে কোটি টাকার ডিল লক হলো। 4 লাখ টাকার জমি বেচলাম 2.5 কোটি দিয়ে। তোমার টাকার গল্প রাখবা, জ্বালিও না তো বাবা। যাচ্ছে, সিদ্ধি উঠলে নিচে নিয়ে আয়। তারেক রহমান চলে গেল। তাহমিদ সিদ্দির দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত এই সিদ্দিকে তার পছন্দ নয়, তার পছন্দ নিশ্চুপ সিদ্দিকে, যে চুপচাপ তার কথাগুলো শুনবে শুধু। বিরক্ত লাগছে তার। বেশ কিছুক্ষণ বসে থেকে সিদ্দির কাছ থেকে উঠে নিচে বন্ধুদের কাছে আসে তাহমিদ। সিদ্দি আজও ক্যাম্পাসে আসেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না। অয়নের কিছুটা চিন্তা হচ্ছে। তার উপর শ্রুতির সকাল থেকে মনমরা হয়ে বসে আছে। শ্রুতিকে ডাকলো অয়ন। শ্রুতি, কি হয়েছে তোর? শ্রাবণ চলে গেছে রে। চলে গেছে মানে? কাল না তোর ওকে প্রপোজ করার কথা ছিল? সেজন্যই তো তোদের প্রাইভেসির কথা ভেবে আমরা কেউ যাইনি। তুই আর সিদ্ধি যাসনি, তানভীর ঠিকই গিয়েছিল। আমার আর শ্রাবণের সম্পর্কটা নষ্ট করার জন্যই গিয়েছিল। কি বলছিস কি এসব? মাথা ঠিক আছে তোর? ও কেন তোর আর শ্রাবণের সম্পর্ক নষ্ট করতে চাইবে? জানি না আমি। কি হয়েছে পরিষ্কার করে বলতো। শ্রুতির গত রাতের ঘটনা সব বলল অয়নকে। তানভীর কাণ্ড কারখানা শোনার পরে অয়নের মাত্রাতিরিক্ত রাগ উঠল। কতটা নোংরা হলে কেউ একই সাথে বন্ধুত্ব আর ভালোবাসার অবমাননা করতে পারে। তানভীর কথা না হয় বাদই দিল অয়ন, কিন্তু শ্রাবণ, সে হয়তো সহজে হার মেনে নিল না। আজ চুপ করে থাকলে এ বন্ধুত্বের অস্তিত্বই থাকবে না। সিদ্দিকে জানাতে হবে সব। শ্রুতি, আমার মনে হয় আমাদের সিদ্ধির সাথে কথা বলতে হবে। ওর ফোন অফ, ওর বাড়িতে যাই চল। চল। ইন্সপেক্টর জয়নব বেশ সতর্পণে গোডাউনটার দিকে এগোচ্ছেন। এই গ্যাংটাকে ধরতে পারলে আজ তার প্রমোশন, আর যদি ধরতে না পারেন তাহলে খবর লিক হয় সাসপেন্ড। কনস্টেবল সোহেলও আশেপাশে দেখে পা ফেলছে জয়নবের পেছন পেছন। আচমকা সামনে তাকাতেই দেখলো তালাবদ্ধ একটা গোডাউন, আশেপাশে কেউ নেই। জয়নবের একটু সন্দেহ হলো, কাউকে আটকে রাখলে তো আশেপাশের অন্তত একজনকে রাখা উচিত। লক্ষ্য রাখার জন্য কিছু সেরকম কাউকে তো এখনো দেখা যাচ্ছে না। মস্তিষ্কটাকে আসামির মতো করে খাটালো জয়নব। যদি সে আসামি হতো তাহলে এখানে কোনো লোক রাখতো না কেন? কেউ যাতে সন্দেহ না করতে পারে। মস্তিষ্কে দেওয়া সাজেশনটা পছন্দ হলো জয়নবের। ধীরে ধীরে গোডাউনের ভেতরে ঢুকলো সে। সোহেলও পেছন পেছন ঢুকলো। ভেতরে ঢুকেই জয়নব দেখলো চেয়ারে দুজনকে শিকল দিয়ে বাঁধা, দুজনই অজ্ঞান। সোহেলকে বলে শিকল খোলানোর ব্যবস্থা করলো সে। অতঃপর আয়াস এবং তুর্যর মুখে পানি ছিটালো। ধীরে ধীরে জ্ঞান ফিরল দুজনের, কিন্তু মাথার পিছনের অংশটা তখনও ব্যথা করছে আয়াসের। ইন্সপেক্টর জয়নব তুর্যের পিঠে চাপড় দিয়ে অ্যাপ্রিসিয়েট করলেন। থ্যাঙ্কস তুর্য, তুমি আগেই আমাকে সব না জানালে আমরা এত দূর আসতে পারতাম না। অবশ্য তোমার হ্যালো শোনার পর আর কোনো কথা না শুনে ভয় পেয়েছিলাম, কিন্তু ওরা কল কাটতে ভুলে গিয়েছিল। অ্যান্ড থ্যাঙ্ক গড ওদের সব কথা রেকর্ড হয়েছে। ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত স্যার। তোমরা তাড়াতাড়ি জিপে এসে বসো, আমি অপেক্ষা করছি। আর শোনো, তোমার চাচা নিজের শব্দ স্বীকার করেছেন, কিন্তু এও বলেছেন যে রফিকুদ্দিনের খুনে তার কোনো হাত নেই। দুলাভাই তাকে মাফ করেছেন, তুমিও করে দাও। জয়নব আর সোহেল চলে যেতেই আয়াস বাঁকা দৃষ্টিতে তুর্যের দিকে তাকায়।
এভাবে তাকিয়ে আছিস কেন? তুই যেদিন সব বললি সেদিন আমি ইন্সপেক্টর সাহেবকে জানিয়ে দিয়েছিলাম উনি সম্পর্কে আমার দুঃসম্পর্কের মামা হন। বুঝলাম, এখন চলো সিদ্ধির ওখানে যেতে হবে। সিদ্ধিকে বাড়িতে না পেয়ে আশেপাশে খোঁজ নিয়ে শ্রুতি অয়ন জানতে পারলো আজ সিদ্ধির বাগদান আর সিদ্ধির বাবা হাসপাতালে। ওরা চটজলদি তাওমিদের ঠিকানা নিল, ভেবেছিল হয়তো এসে দেখবে বাগদান চলছে, কিন্তু তা হলো না। শ্রুতি আর অয়ন এসে দেখলো সিদ্ধির জ্ঞান নেই, তখনও বিছানায় এসে শ্রুতির কান্না পাচ্ছে। এখন এত দ্রুত বুঝি জীবনের মোড়গুলো ঘোরে? এই তো দুদিন আগেও সব স্বাভাবিক ছিল। বিদেশি কোম্পানির লোকগুলো এসেছে, তারেক রহমান বেশ তোষামত করছেন তাদের। তাহমিদের রাগে গা জ্বলছে। সবাইকে কি খেতে ডেকেছে সে? যে জন্য ডেকেছে সেই কাজটাই তো হচ্ছে না। সিদ্ধির ঘরে এখন শ্রুতি আর অয়ন বসে, তাহমিদ ছাদে। নিচে কি হচ্ছে তার কোনো খবরই নেই। আচমকাই খবর পেলে সিদ্ধির জ্ঞান ফিরেছে। তাহমিদ হন্তদন্ত হয়ে নিচে গেল। সিদ্ধির পাশে বসলো বেশ উত্তেজিতভাবে। পাশে যে শ্রুতি আর অয়ন ছিল তা খেয়ালই করলো না। তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? উফ, কত টেনশন করেছিলাম। আঙ্কেল অসুস্থ হয়ে পড়েছে, চলো তাড়াতাড়ি বাগদান সেরে আঙ্কেলের কাছে যেতে হবে। কি হয়েছে বাবার? আমার কিছু না, সেসব কথা পরে, আগে তো আংটি বদল হোক। আমার বাবার অসুখ আর আপনি পড়ে আছেন আংটি নিয়ে? তুই যাবি কিনা? চল। সিদ্ধি অবাক চোখে তাকিয়ে আছে। এমন করছে কেন ছেলেটা? শ্রুতি আর অয়নও অবাক। শেষমেশ তাহমিদ সিদ্ধির হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। সিদ্ধি ছাড়ানোর চেষ্টা করলো, আরও চেপে ধরলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে সিদ্ধিকে ওয়ার্ন করলো 5 মিনিটের মধ্যে বাগদান না হলে তার বাবাকে মেরে ফেলবে। তাহমিদের কথায় আটকে উঠলো সিদ্ধি। এ কোন ঝামেলায় পড়লো সে? তাহমিদ নিজেও জানে না সে কি করছে। সিদ্ধিকে পাবার আকুলতে মানসিকভাবে উত্তেজিত সে। সিদ্ধিকে নিচে নিয়ে আসতেই পুলিশ ঢুকলো বাড়িতে। জয়নব, সোহেল সহ বেশ কয়েকজন পুলিশ ঘিরে ধরলো তারেক রহমান আর তাওমিদকে। ইউ বোথ আর আন্ডার অ্যারেস্ট, জয়নব বলল। বিদেশি কোম্পানির লোকগুলো পালানোর চেষ্টা করলে সক্ষম হলো না। পুলিশরা সামান্য একটু অন্যমনস্ক হতে সুযোগটা নিল তারেক রহমান। সিদ্ধির কপালে বন্দুক ঠেকালো। তাহমিদের তখনও রাগে শরীর জ্বলছে। তার উপর নিজের বাবার এমন কাণ্ডে সে আরো বিরক্ত। পকেটে থাকা রিভলভারটা তারেক রহমানের দিকে তাক করে বলল, বাবা ছাড় ওকে। তারেক রহমান ছাড়লেন না। নিজের পালানোর একমাত্র রাস্তাকে কি করে ছাড়বেন তিনি? তাহমিদ গুলি ছুড়ল, সোজা গিয়ে লাগলো তারেক রহমানের কপাল বরাবর। সাথে সাথে ঢলে পড়লেন তিনি। সব নিস্তব্ধ। পুলিশ ধীরে ধীরে সবাইকে নিয়ে গেল। সিদ্ধি ভয়ের জন্য কথা বলতেই ভুলে গেছে। আয়াজ ধীরে ধীরে এসে সিদ্ধিকে আলতো করে জড়িয়ে ধরল। সিদ্ধি কাঁদতে কাঁদতে বলল, বাবা হসপিটালে, আমি বাবার কাছে যাব। 8 মাস পর অবশেষে বিয়েটা হচ্ছে মিস চাশমিশ। নিজেও তো চশমা পরেন। ইস, জেনে গেছো? হুশ। ছাদের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল দুজন। আজ বিয়ে, অথচ বর বউ কিনা ছাদে দাঁড়িয়ে গল্প করছে। একটু পরে শ্রুতি এসে নিয়ে গেল সিদ্ধিকে, সাথে আয়েশকে ভেঙচি কেটে গেল। আয়েশ কেবল হাসলো, কিছু বলল না। তানভীর খোঁজ পেলি? না রে সিদ্ধি, ওর আগের বাড়িতে কেউ থাকে না। যেটুকু খোঁজ নিলাম ও নাকি বিয়ে করে স্বামীর সাথে বিদেশ গেছে। শ্রাবণ আসবে, আর শুধু আসবে না, ফিরবেও আমার জন্য। আয় হায়। শ্রুতি লজ্জা পেল। সিদ্ধিকে সাজিয়ে বাইরে আসতেই চোখ পড়লো পরিচিত মুখটায়। অরণের সাথে কথা বলছে সে, গায়ের নীল রঙা পাঞ্জাবি। আগের চেয়ে শুকিয়ে গেছে ছেলেটা। শ্রাবণকে দেখে শ্রুতির মাথায় কবিতার লাইনগুলো ভেসে ওঠে। দেখা হলো বছর 4 পর। অবশ্য শ্রাবণ এখনো শ্রুতিরই আছে। শ্রাবণ শ্রুতির দিকে তাকিয়ে মুচকি হাসে। শ্রুতি তাকিয়ে রয় সেদিকে। পূর্ণ তার অনুভূতিটা খুব সুন্দর, তাই না?